হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার অর্থাৎ হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারের 13 লেকচারে। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হ্যালো অ্যারিনের রাসায়নিক ধর্মাবলী সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ কি হ্যালো অ্যারিনের যত ধরনের বিক্রিয়া হয়, অর্থাৎ কি মেইনলি এখানে আমরা তিন ধরনের বিক্রিয়া করব: নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া। এই যে তিন ধরনের বিক্রিয়া পড়বো, এখানে প্রত্যেকটা বিক্রিয়াই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো তাই জন্য বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করতে থাকো, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো আমরা প্রথমে আজকে শিখে নেব, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা নেক্সটে আসছি, এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া, হ্যালোরিনের ধাতুর সঙ্গে বিক্রিয়া, সেটাও একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তো মেইনলি দেখো, আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম কি না হ্যালোরিনের ভৌত ধর্ম সম্বন্ধে। তোমরা যদি এখনো সেই ক্লাসটা না করে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটা করে নেবে। যে দেখো হ্যালো অ্যারিনের ভৌত ধর্ম সম্বন্ধে তোমরা বুঝতে পারলাম। এবার রাসায়নিক ধর্ম মানে কি, যেখানে রাসায়নিক বিক্রিয়া হবে, তাই তো, বিক্রিয়া অংশগ্রহণ করবে। তো সেই সমস্ত ধর্মগুলো পড়বো আমরা। দেখো এগুলো প্রত্যেকটা বিক্রিয়া সম্বন্ধে আমরা জানা আছে, যেগুলো আমরা হ্যালো অ্যালকেনের সঙ্গে পড়েছিলাম। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি স্যার, যেখানে ওই যে হ্যালো এখানে কি হ্যালো অ্যালকেনটা ছিল বা হ্যালো অ্যারিনটা ছিল, তার ক্ষেত্রে কি হচ্ছিল, এখানে একটা নিউক্লিওফাইল আসছিল, সেই নিউক্লিওফাইলের পরিবর্তে এখানে একটা কি হচ্ছে, নিউক্লিওফাইলটা ঢুকে গেল, আর এবং এখান থেকে লিভিং গ্রুপটা বাইরে বের হয়ে আসছিল, তাই তো। এখান থেকে লিভিং গ্রুপটা বাইরে বের হচ্ছিল, এটাকে আমরা কি বলেছিলাম, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যেখানে একটা মাইনাস পার্ট, একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে এবং একটা লিভিং গ্রুপ বের হয়ে যাবে, সেটাকে আমরা, এবং লিভিং গ্রুপটাও কি হবে, একটা নেগেটিভ পার্ট হবে, সেটাকে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলেছিলাম। এবং একই রকম ভাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলেছিলাম স্যার, যেখানে একটা কি হবে না, একটা ইলেকট্রোফাইল আসবে, তাই তো, একটা পজিটিভ সেন্টার আসবে, সেই পজিটিভ সেন্টারটা গিয়ে এখানে অ্যাটাক করবে, তারপরে সেটাকে আমরা বলবো কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া হচ্ছে আমরা পড়েছি, যেখানে আমরা ধাতুর সঙ্গে যেমন আমরা লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া করেছিলাম, ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করেছিলাম, যেটাকে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড বলেছিলাম। দেখো প্রত্যেকটা পার্ট এখানে আমরা পড়বো। প্রথমে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করি, তারপরে প্রত্যেকটা পার্টে আমরা ধীরে ধীরে আসছি। দেখো আজকে ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যতগুলো বিক্রিয়া পড়বো প্রত্যেকটা বিক্রিয়া সহজ কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের বোর্ডের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। দেখো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে আমরা বুঝতে পেরে গেছি। এবার যেহেতু আমরা কি পড়ছি স্যার, হ্যালো অ্যারিন পড়ছি। হ্যালো অ্যারিন আমরা কোনটাকে বলি, সাধারণত সেখানে একটা অ্যারোমেটিক বলয় থাকবে, তাই তো, বেনজিন বলয় থাকবে, এবং এই বেনজিন বলয় থাকবে এবং তার সঙ্গে একটা হ্যালোজেন গ্রুপ যুক্ত হয়ে আছে, সেটাকে আমরা হ্যালো অ্যারিন বলি। এবার স্যার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি, ওখানে একটা নেগেটিভ পার্ট আসবে, অর্থাৎ কি স্যার, এখানে আমরা একটা কি নেব, একটা নিউক্লিওফাইলকে নেব, সেই নিউক্লিওফাইলটা এসে এবার কি করবে স্যার, প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি হয়, ব্যাক সাইড অ্যাটাক করবে বা এটাকে বাইরে বের করে দেবে, করে দিয়ে এখান থেকে আমরা কি পাবো স্যার, এখান থেকে প্রোডাক্টটা পাবো, তাই তো। এবার এখান থেকে আমরা প্রোডাক্টটা তৈরি করব, এবার নিউক্লিওফাইলটা ঢুকবে। কিন্তু স্যার ঘটনা হচ্ছে কি, দেখো হ্যালো অ্যারিন গুলো এরা কিন্তু সহজে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তার কারণটা কি স্যার, তার কারণটা ডিটেলসে আমরা আসছি। দেখো এখানে বেনজিন বলয়ের মধ্যে প্রচুর ইলেকট্রনের ঘনত্ব থাকে, ঠিক আছে। এবার সেই ইলেকট্রনের ঘনত্ব থাকার জন্য কখনোই নিউক্লিওফাইল গুলো কিন্তু এখানে একটা, এর মধ্যে তো আগে থেকেই প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, এবার একটা নিউক্লিওফাইল সেও তো ইলেকট্রন নিয়ে আসছে, তাহলে সে কি কখনো এখানে সহজে অ্যাটাক করতে পারবে, এ কিন্তু সহজে এখানে অ্যাটাক করতে পারবে না। তো সেই জন্য এই যে হ্যালো অ্যারিন গুলো আছে তারা কিন্তু কখনোই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সেই জন্য ধরে নাও আমরা এই নরমালি যদি তোমাকে বলা হয় যে এই যে ক্লোরোবেনজিন থেকে তুমি ডাইরেক্ট অ্যালফেনল তৈরি করো, অর্থাৎ কি তোমাকে বলা হলো যে যেমন যেটা আমরা করেছিলাম স্যার, আগে করেছিলাম যে আমরা যখন আর বন্ড, এখানে আমরা করেছিলাম যে আর বন্ড সিএল ছিল, সেখানে তার মধ্যে আমরা হচ্ছে করেছিলাম কি যে তোমার অ্যালকোহলীয় কেউইজ মানে জলীয় কেউইজ দিয়েছিলাম, তাই তো, জলীয় কেওইজ দিয়েছিলাম, তাহলে কি তৈরি হয়েছিল স্যার, অ্যালকোহল তৈরি হয়েছিল, আর বন্ড ওইজ তৈরি হয়েছিল, ঠিক না। কিন্তু তাহলে স্যার একই রকম ভাবে আমরা যদি ক্লোরোবেনজিন নিই, তার মধ্যে যদি সেম রিএজেন্ট দিই, তাহলে এখান থেকে কি হবে স্যার, ফেনল তৈরি হয়ে যাবে। ফেনল তৈরি হওয়ার কথা, কিন্তু এইভাবে কিন্তু আমরা ফেনল তৈরি করতে পারবো না। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে হ্যালো অ্যারিন থেকে কখনো কিন্তু ডাইরেক্ট ফেনল তৈরি করা যায় না। সেটা আমরা দেখবো, কয়েকটা পদ্ধতি আছে, কিন্তু তার জন্য প্রচুর ড্রাস্টিক কন্ডিশন, মানে খুবই কঠিন একটা কন্ডিশন যদি অ্যাপ্লাই করা হয় তাহলেই কিন্তু ফেনলটা তৈরি করা যাবে। তাহলে নর্মাল কন্ডিশনে কিন্তু হ্যালো অ্যারিন থেকে কখনোই ফেনল তৈরি করা যায় না।
একই রকম ভাবে এই সেম রিজনের জন্যই কিন্তু আমরা ওই যে ফ্রিডলসক্যাপ বিক্রিয়া ডিটেলসে আমরা আসছি একটু পরে, সেই ফ্রিডলসক্যাপ বিক্রিয়াতেও কিন্তু আমরা হ্যালো অ্যারিন গুলোকে আমরা ওই যে হ্যালো অ্যালকেনের পরিবর্তে হ্যালো অ্যারিন ইউজ করতে পারবো না, ঠিক আছে। তার সেম রিজনটা আমরা বুঝতে পারবো একটু পরে। তো ব্যাপারটা কি স্যার, নিউক্লিওফিলিক এখান থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তাহলে কি বুঝতে পারলাম যে হ্যালো অ্যারিন গুলো এরা কি না সহজে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে, অংশগ্রহণ করে না, ঠিক আছে। তাহলে কি বললাম যে হ্যালো অ্যারিন গুলো সহজে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এবার এই কোশ্চেনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, সেই কোশ্চেনটা নোট করে নাও। সেই কোশ্চেনটা কি দেখো স্যার, এই যে কোশ্চেনটা কি বললাম, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় হ্যালো অ্যারিন ও ভিনাইল হ্যালাইড গুলি কম সক্রিয় কেন, এইভাবে কোশ্চেনটা আসতে পারে। বা তোমাকে ডাইরেক্ট এরকম কোশ্চেন দিতে পারে যে ক্লোরোবেনজিন তোমার হচ্ছে গিয়ে মিথাইল ক্লোরাইড থেকে সহজে মিথানল তৈরি করা যায়, কিন্তু তোমার হচ্ছে গিয়ে ক্লোরোবেনজিন থেকে সহজে ফেনল তৈরি করা যায় না, তার কারণ উল্লেখ করো। বা এরকমও কোশ্চেন দিতে পারে যে হ্যালো অ্যারিন গুলোর ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করা যায় না কেন। এরকম কোশ্চেন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। দেখো এরকম একটাই উত্তর, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে হতে পারে। তাহলে দেখো এবার কারণটা আমরা এটাকে 4টা পয়েন্ট আমরা এখান থেকে নেব। দেখো তার মধ্যে প্রথম 2টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো আমি প্রথমে যে কারণটা আমরা নিচ্ছি ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে, কারণগুলো এখন ব্যাখ্যা করব। সেই কারণগুলো আমরা 4টা পয়েন্ট নিচ্ছি, এখান থেকে 4টা পয়েন্ট আমরা এখান থেকে ব্যাখ্যা করব। 1 নম্বর কারণ হচ্ছে রেজোনেন্স। দেখো স্যার, আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে তো ব্যাপারটা বুঝে গেছি যে সেখানে একটা নিউক্লিওফাইল আসবে। এবার দেখো, এবার হ্যালো অ্যারিন বা ভিনাইল হ্যালাইড বলতে কোনটাকে বুঝি আমরা? ভিনাইল হ্যালাইড মানে কি, এই যে ডাইরেক্ট ডাবল বন্ডের সঙ্গে যদি ডাইরেক্ট হ্যালোজেনটা যুক্ত থাকে সেটাকে আমরা ভিনাইল হ্যালাইড বলি। এবং এই ভিনাইল হ্যালাইডটা তোমার এইভাবে আসতে পারে, মানে ভিনাইল হ্যালাইডটা এবং হ্যালো অ্যারিনের গল্পটা একদম সেম রকম, তাই জন্য আমরা দুটো কোশ্চেনের অ্যান্সার একবারে আলোচনা করে নেবো, ঠিক আছে। এবার আমরা হচ্ছে কি হ্যালো অ্যারিন কোনটাকে বলি স্যার? হ্যালো অ্যারিন বলি হচ্ছে কি এখানে তোমার এই বেনজিন বলের সঙ্গে যদি ডাইরেক্ট হ্যালোজেনটা যুক্ত থাকে। এবার দেখো এখানেও তোমার এই যে ডাবল বন্ডের সঙ্গে হ্যালোজেনটা যুক্ত আছে, এখানে ডাবল বন্ডের সঙ্গে ডাইরেক্ট তোমার হ্যালোজেনটা যুক্ত আছে, ঠিক আছে। এবার দেখো এখানে গল্পটা কি হচ্ছে গিয়ে, তোমার ফার্স্ট কারণটা কি যে আমাকে প্রতিস্থাপন বিক্রিয়া করতে গেলে কি করতে হবে, আমাকে হ্যালোজেনের এই বন্ডটাকে ভাঙতে হবে, তাই তো, হ্যালোজেনের এই বন্ডটাকে ভাঙতে হবে। কিন্তু স্যার এই যে হ্যালোজেন গুলো আছে মানে হ্যালো অ্যারিন গুলো আছে বা ভিনাইলের ক্ষেত্রে একদম সেম গল্প হচ্ছে। এবার এই হ্যালো অ্যারিন গুলো যেটা আমরা এর আগের ক্লাসেও করেছিলাম যে এরা কি করতে পারে, এদের মাথার উপরে যেহেতু 3 জোড়া লোন পেয়ার আছে এবং লোন পেয়ার থাকার জন্য এরা কি করে না রেজোনেন্সে অংশগ্রহণ করে। এবং রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য এটা যদি আমরা পুরোপুরি রেজোনেন্স গঠনগুলো দেখাই এখান থেকে, তো তাহলে আমরা কি পাবো স্যার, গঠনগুলো তোমরা এখন শিখে গেছো আশা করা যায়। আমি আগের ক্লাসে ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই বিষয়গুলো নিয়ে তোমরা এখন নিজেরা করতে পারবে। নিজেরা একবার রেজোনেন্স গঠনটা করে ফেলো তো, গোটাগুটি আমি পুরোটা করছি না, ঠিক আছে। তো তাহলে কি বললাম স্যার যে এই যেহেতু হ্যালো অ্যারিন গুলো ভিনাইলের ক্ষেত্রে তাই হবে, ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রেও এরা কি করতে পারে, এই বন্ডটা তোমার এখানে নামলো, এই লোন পেয়ারটা এখানে নামলো, এখানে ডাবল বন্ড করলো, সঙ্গে সঙ্গে বন্ডটা এখানে নামবে। তাহলে রেজোনেন্স স্ট্রাকচার কি হবে স্যার, এখান থেকে CH2 এখানে তোমার সিঙ্গেল বন্ড হয়ে গেল, এখানে CH ডাবল বন্ড X এর মাথায় প্লাস হয়ে গেল, কারণ লোন পেয়ার দিয়ে দিয়েছে তাই জন্য এক্সটা প্লাস হলো। আর এই কার্বনের মাথায় লোন পেয়ারটা চলে আসছে, মানে বন্ধনটা উঠে চলে আসছে, তাই জন্য কার্বনটা মাইনাস হলো। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, আমরা নর্মালি দেখে বুঝছি কি যে এই জায়গাটায় সিঙ্গেল বন্ড আছে, মানে ভাঙতে আমরা খুব সহজ হবে। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা কি দেখতে পাচ্ছি যে তোমার হ্যালো অ্যারিন বা ভিনাইল হ্যালাইড গুলোর ক্ষেত্রে এই জায়গাটা মানে সি বন্ড এক্স এর জায়গায় এখানে কিন্তু পার্সিয়াল দ্বিবন্ধ চরিত্র চলে আসছে। অর্থাৎ কি আমরা যদি এটা পুরোপুরি যদি আমরা রেজোনেন্স গঠনটা তৈরি করি তো তাহলে এদের একটা হাইব্রিড স্ট্রাকচার থাকবে আর কি, অ্যাকচুয়ালি হাইব্রিড স্ট্রাকচার করে থাকবে। সেই হাইব্রিড স্ট্রাকচারটা দেখতে কিরকম হবে স্যার, মানে প্রত্যেকটা আমরা যদি পুরোপুরি যদি গঠনটা তৈরি করতে থাকি তাহলে আলটিমেটলি কি হবে, এইখানে গিয়ে এখানে তোমার এই এক্সটা থাকবে, এখানে পার্সিয়াল দ্বিবন্ধন হবে, এখানে পুরোটা স্ট্রাকচারের মধ্যে ঘুরতে থাকবে ডাবল বন্ডটা, এখানে মাইনাসটা ডাবল বন্ডের মধ্যে ঘুরবে, আর এখানে কি হবে, এর মাথার উপরে স্যার কি থাকবে না টেল পজিটিভ হয়ে থাকবে। এই যে স্যার এই যে এই ধরনের রেজোনেন্স হাইব্রিড গঠনের জন্য কি হচ্ছে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন বন্ড এক্স এই যে একটা পার্সিয়াল দ্বিবন্ধন চরিত্র চলে আসছে। এবার পার্সিয়াল দ্বিবন্ধন চরিত্র আসার জন্য বন্ধনটা কিন্তু খুব দৃঢ় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আর সিঙ্গেল বন্ড নেই, পার্সিয়াল দ্বিবন্ধন চরিত্র চলে আসার জন্য এরা কিন্তু
সহজে যেহেতু কার্বন বন্ড এক্স এই বন্ধনটা সহজে ভাঙা যায় না, তো তাই জন্য কিন্তু বন্ধনটা অনেক বেশি দৃঢ় হয়ে আছে, তাই জন্য কিন্তু তারা প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করছে না। একটা রিজন গেল। দ্বিতীয় কারণটা যে চলে আসবো স্যার আমরা, দ্বিতীয় কারণটা কি স্যার, কার্বন বন্ড এক্স এই যে আমরা যে বন্ডটাকে ভাঙার কথা বলছি, যেটা লিভিং গ্রুপ হিসেবে বাড়াবে মানে বেরোনোর সময়, এই যে এখানে সি বন্ড এক্স যে বন্ধনটা আছে, সেই বন্ধনটার যে কার্বনটা আমরা জানি যে কার্বনটা ডাবল বন্ডের সঙ্গে যুক্ত থাকে, সেটা সংকরায়ন কি হয় স্যার, সেটা সংকরায়ন হয় sp, তাই তো sp2। কারণ আমরা কি করে বুঝবো স্যার, এটা কোশ্চেনটা আমরা লেখা আছে, এই জায়গাটা আমরা জায়গাটা পরিষ্কার করে নিই। দেখো কি বললাম স্যার, এটা আমরা ক্লাস 11 এই জিনিসগুলো কিন্তু আমরা পড়েছিলাম, যে কোথাও যদি ধরুন কার্বনটা যদি সিঙ্গেল বন্ড করে থাকে, তাহলে তার হাইব্রিডেশন কি হবে না sp3 সংকরায়িত হবে। যদি কার্বনটা পাশে ডাবল বন্ড করে থাকে, ঠিক আছে, তো তাহলে এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে স্যার, sp2 হবে। এখানে যদি কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে সেই কার্বনটার কি হবে স্যার, sp সংকরায়িত হবে, তাই তো, এটা আমরা জানি। এবার আমরা এখান থেকে দেখো ব্যাপারটা একটু মজাদার, আরো ব্যাপারটা মজাদার হবে। দেখো যে এখানে তোমার s ক্যারেক্টার বিষয়টা কি জিনিস স্যার, যে টোটাল আমরা জানি যেহেতু তোমার sp-df এর মধ্যে s অরবিটালটা যেহেতু নিউক্লিয়াসের খুব কাছে অবস্থান করে, নিউক্লিয়াসের কাছে অবস্থান করার জন্য যে হাইব্রিড অরবিটালের মধ্যে s ক্যারেক্টার যত বেশি থাকবে, তার বা সেই হাইব্রিড কার্বনটা বা সেই কার্বনটার তড়িৎ ঋণাত্মকতা বাকিদের থেকে কিন্তু বেশি হবে। ঠিক আছে, দেখো এখানে 4টা অরবিটাল, একটা s আর 3টা p অরবিটাল মিলে টোটাল 4টা অরবিটাল মিলে কি আছে না 100% আছে, তাই তো। তাহলে এখানে স্যার s ক্যারেক্টার কত হবে কি করে বের করব, টোটাল 4টা মিলে তোমার 100% 4 দিয়ে ভাগ করব, তাহলে একটা s এর জন্য এখানে যে s ক্যারেক্টার যদি বলি তাহলে কত আছে না 25% আছে, তাই তো। এখানে s ক্যারেক্টার কত আছে স্যার, এখানে হচ্ছে কি 33.33% হবে, তাই তো। এখানে যদি আমরা দেখি তাহলে কি হবে স্যার, 50% s ক্যারেক্টার আছে। দেখো যেহেতু তোমার এখান থেকে এই যে হ্যালো অ্যারিনের ক্ষেত্রে যেহেতু এই কার্বনটা sp2 সংকরায়িত হয়ে আছে এবং এর s ক্যারেক্টারটা অনেকটাই বেশি হওয়ার জন্য, যেহেতু এই কার্বনটার তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক অনেক বেশি, তো তাই জন্য কি করবে, এই বন্ধনটাকে অনেক বেশি স্ট্রং করে দেবে। যেহেতু এই কার্বনটার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হওয়ার জন্য এই বন্ধনটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়, তাই জন্য এই বন্ধনটা কিন্তু ভাঙা যায় না। ঠিক আছে, এটা দ্বিতীয় কারণ গেল। আমরা তাহলে পরপর দুটো কারণ পড়ে নিলাম। একটা হচ্ছে রেজোনেন্স কারণ, রেজোনেন্সের জন্য সি বন্ড এক্স ওই বন্ধনটা পার্শিয়াল দ্বিবন্ধন চরিত্র হয়ে যায়, তাই জন্য বন্ধনটা সহজে ভাঙা যায় না। আর দ্বিতীয় কারণটা বললাম, যেহেতু তোমার ওই হ্যালোয়ারিন বা ভিনাইল হ্যালাইডের কার্বনটা sp2 সংকরায়িত হয়ে থাকে, s ক্যারেক্টার 33.33% হওয়ার জন্য ওই কার্বন এবং এক্স এর মধ্যে বন্ধনটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়, তো তাই জন্য সেই বন্ধনটাকে ভাঙা যায় না। তৃতীয় কারণটাতে চলে আসবো স্যার, ইলেকট্রন সমৃদ্ধ দ্বিবন্ধনের উপস্থিতি। এবার ধরে নাও স্যার, বাই চান্স আমি ধরে নিলাম যে SN1 বা SN2 বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে। SN1 যদি ধরে নাও, যদি ওর মধ্যে আমি ধরে নিলাম যে SN2 বিক্রিয়া হবে, তাহলে SN2 বিক্রিয়া হতে গেলে আমাকে কি করতে হবে না, ওর মধ্যে গিয়ে ব্যাক সাইড অ্যাটাক করতে হবে, পেছন দিক থেকে অ্যাটাক করতে হবে। এবার স্যার এখানে তো হ্যালোয়ারিনের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, তাহলে হ্যালোয়ারিনের কি হবে স্যার, এখানে তো প্রচুর ইলেকট্রনের ঘনত্ব আছে, তাই না। এই হ্যালোয়ারিন প্রত্যেকটা এখানে যে তোমার অরবিটাল গুলো আছে, তারা কি করবে না প্রত্যেকটা তো ইলেকট্রন নিয়ে আছে, তাই না, এখানে এক্সটা তোমার হয়ে আছে। এবার আমাকে কি করতে হবে, এবার এরা তো প্রচুর ইলেকট্রন নিয়ে আছে, এর প্রত্যেকটা একটা করে ইলেকট্রন নিয়ে আছে, ঠিক আছে, প্রত্যেকটা ইলেকট্রন নিয়ে আছে। এবার আমাকে যে নিউক্লিওফাইলটা আসছে, এই নিউক্লিওফাইলটা এবার একে গিয়ে তো এই পেছন দিক থেকে এখানে অ্যাটাক করতে হবে, তো তাহলে এ তো এমনিতে তো একটা মাইনাস স্পিসিস, আবার এক একটা ইলেকট্রন গুলো তো একটা মাইনাস স্পিসিস, তাহলে এই যে ইলেকট্রন গুলো এরা কি কখনো এই কার্বনের কাছে আসতে দেবে, কখনোই আসতে দেবে না। তাহলে এখানে কি ইলেকট্রন সমৃদ্ধ এই যে কারেন্ট, বিশেষ করে এই কার্বনটাকে দেখো ভালো করে, যে আমরা যদি ধরে নাও ভিনাইলের ক্ষেত্রে যদি দেখি, ভিনাইলের ক্ষেত্রে যেহেতু এখানে ডাবল বন্ড হয়ে আছে, মানে যদি ডাবল বন্ডে আমরা ভাঙি, ভিনাইলের ক্ষেত্রে এই কার্বন আছে, তাহলে এই কার্বনটা পি অরবিটাল, এখানে একটা পি অরবিটালটা আমরা রাখলাম, তো এখানে এক্সটা আছে। এবার এই যে পি অরবিটাল গুলো, এরা তো তোমার একটা ইলেকট্রন নিয়ে আছে, কারণ এদের মধ্যে ওভারল্যাপিং এর মাধ্যমে তো তোমার বন্ডটা তৈরি হয়েছিল। এবার এই যে নিউক্লিওফাইলটা গিয়ে তোমাকে যদি ব্যাক সাইড অ্যাটাক করতে হয়, তাহলে কি এই ইলেকট্রনটা কি কখনো এই কার্বনের সঙ্গে অ্যাটাক করতে দেবে, কখনোই অ্যাটাক করতে দেবে না ব্যাক সাইড। তো তাই জন্য ব্যাক সাইড যদি অ্যাটাক না করতে পারে, তাহলে নিউক্লিওফাইলটা এখানে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে কি করে, তো অ্যাটাক করার কোনো সম্ভাবনাই নেই। তো তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম যে ইলেকট্রন সমৃদ্ধ দ্বিবন্ধনের উপস্থিতি, মানে পাই বন্ধনটা থাকার জন্য, যেহেতু এই পাই বন্ধনের যে ইলেকট্রন এবং নিউক্লিওফাইলের যে ইলেকট্রন তাদের মধ্যে একটা বিকর্ষণ হবে, তাই জন্য তারা কখনোই ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না, তো তাই জন্য কিন্তু তারা হচ্ছে গিয়ে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করবে না। একই রকম ভাবে চতুর্থ কারণটা দেখো স্যার, যে বাই চান্স ধরে নাম ঠিক আছে ওরা SN2 বিক্রিয়া করলো না, তাহলে তো আরেকটা অপশন আছে, SN1 বিক্রিয়া করবে। এক্ষেত্রে কি করবে, তোমার এই যে লিভিং গ্রুপটা আছে, মানে যে হ্যালোজেনটা আছে, সে আগেই বের হয়ে যাবে। তাহলে চলো যদি আগে বের হয়ে
যায় তাহলে কি ঘটনা ঘটবে সেটা দেখে একটু চট করে। তো আমরা ধরছি সাপোজ ও যদি SN1 বিক্রিয়া করে, ব্যাক সাইড অ্যাটাক করতে পারলো না, ইলেকট্রনের ঘনত্ব বেশি ছিল তাই জন্য ব্যাক সাইড অ্যাটাক করতে পারলো না। এবার তোমার মনে হতেই পারে চলো স্যার তাহলে ব্যাক সাইড অ্যাটাক যেহেতু হলো না, তো তাহলে আমরা এক্স টাকে আগে বাইরে বের করে দেবো। এক্স টাকে যদি বাইরে বের করে দিই, এখন ভিনাইলের ক্ষেত্রে তাই যদি আমরা করি, ভিনাইলের ক্ষেত্রে যদি এক্স টা আগে বের করে দিই, যদি বের করে দিই তাহলে কি ঘটনা ঘটবে? বের করে দিলে স্যার এখান থেকে যে কার্বোক্যাটায়নটা আমরা পাবো সেই কার্বোক্যাটায়নটা কি হবে স্যার? এবার ভিনাইলের ক্ষেত্রে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, এই কার্বোক্যাটায়নটা ভেরি ভেরি আনস্টেবল, ঠিক আছে? এই যে তোমার ফিনাইল, এটাকে আমরা কি কার্বোক্যাটায়ন বলবো না, এটাকে বলবো ফিনাইল কার্বোক্যাটায়ন, তাই তো? ফিনাইল কার্বোক্যাটায়ন এটা কি হয় স্যার? খুব কি হয়? খুব অস্থায়ী হয়, ভেরি ভেরি আনস্টেবল, তাই তো? ভেরি ভেরি আনস্টেবল এই ফিনাইল কার্বোক্যাটায়ন বা ভিনাইল কার্বোক্যাটায়ন ভেরি ভেরি আনস্টেবল, ঠিক আছে? দুইজনই খুব আনস্টেবল হয়। এই কার্বোক্যাটায়নটা এত আনস্টেবল, এটা তো কখনো তৈরি হবে না রিঅ্যাকশন মাধ্যমে। তো তার কারণটা কি স্যার? দেখো এই যেখানে যে কার্বোক্যাটায়নটা যদি তৈরি হয় তাহলে এর যে তোমার হচ্ছে গিয়ে মানে অ্যারোমেটিসিটি, সেই অ্যারোমেটিসিটিটাই নষ্ট হয়ে যাবে। তো অ্যারোমেটিসিটি কি ও কখনো চাইবে যে নষ্ট করতে? কেননা অ্যারোমেটিসিটি তো গেইন করে আছে, মানে অনেক বেশি স্টেবল হয়ে আছে, কখনোই কিন্তু অ্যারোমেটিসিটি নষ্ট করবে না। তো তাই জন্য ফিনাইল কার্বোক্যাটায়ন বা ভিনাইল কার্বোক্যাটায়ন এরা কিন্তু ভেরি ভেরি আনস্টেবল, তাই জন্য ওরা কিন্তু কখনো SN1 ধাপেও ফলো করতে পারবে না। তাহলে এই যে স্যার পরপর আমরা 4টা কারণ বললাম, সেই 4টা কারণই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই 4টা কারণের মাধ্যমেই আমরা হচ্ছে গিয়ে ব্যাখ্যা করতে পারবো যে তোমার পরীক্ষায় যদি আসে যে ক্লোরোবেনজিন কেন প্রতিস্থাপন বিক্রিয়ায় সহজে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে না, তো তাহলে একদম সেম কথা বলবো, 4টা পয়েন্ট লিখবো। যদি 2 নম্বর থাকে তাহলে তোমাকে কি করতে হবে স্যার? তো তাহলে প্রত্যেকটা পয়েন্টকে তুমি জাস্ট পয়েন্ট করে লিখে 2-1 লাইন করে লিখে দেবে, তো তাই তো? তাহলে প্রথমে কি বলবে স্যার? প্রথমে আনসারটা হবে এরকম যে যেহেতু তোমার ক্লোরোবেনজিনের ক্ষেত্রে তোমার হচ্ছে কার্বন এবং এক্স মানে হচ্ছে হ্যালোজেন বন্ধন, মানে ক্লোরিনের বন্ধনটা Cl, ওই বন্ধনের মধ্যে যেহেতু ক্লোরোবেনজিনটা রেজোনেন্সে অংশগ্রহণ করে, রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য কি হবে না, বন্ধনটা Cl এর বন্ধনটা পার্সিয়াল দ্বিবন্ধন চরিত্র হয়ে যায়। সেই দ্বিবন্ধন চরিত্র হওয়ার জন্য বন্ধনটা সহজে ভাঙা যায় না। দ্বিতীয় কারণ কি, এখানে sp2 সংকরায়িত হয়ে মানে কার্বনটা sp2 সংকরায়িত হওয়ার জন্য সেই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়, তাই জন্য C বন্ড ক্লোরিনের বন্ধনটা অনেক বেশি স্ট্রং হবে, সেটা সহজে ভাঙা যাবে না। তৃতীয় কারণটা কি স্যার? যদি সেটি প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে, প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের দুই ভাবে হতে পারে। যদি সেই হ্যালো অ্যারিনটি যদি SN2 বিক্রিয়ার মাধ্যমে করতে চায়, অর্থাৎ কি ব্যাক সাইড অ্যাটাক করতে চায়, কিন্তু তারা কখনো ব্যাক সাইড অ্যাটাক হবে না, কারণ তাদের মধ্যে একটা ইলেকট্রন সমৃদ্ধ দ্বিবন্ধন থাকার জন্য সেই দ্বিবন্ধনের সঙ্গে নিউক্লিওফাইলের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে, তো তাই জন্য তারা কিন্তু ওই প্রতিস্থাপন বিক্রিয়াতে মানে ব্যাক সাইড অ্যাটাক করতে দেবে না। আর চতুর্থ কারণ কি স্যার? যদি তারা SN1 বিক্রিয়ার মাধ্যমে করে, এবং SN1 বিক্রিয়ার মাধ্যমে করতে গেলে তাদের কি কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে, তাহলে এখান থেকে হ্যালো অ্যারিন বা ভিনাইল গ্রুপটা যদি তোমার অংশগ্রহণ করে বা ক্লোরোবেনজিনটিকে যদি SN1 ধাপে যদি বিক্রিয়া করতে হয়, তাহলে সেক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে, অর্থাৎ কি সেক্ষেত্রে ফিনাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবং যেহেতু ফিনাইল কার্বোক্যাটায়ন খুব আনস্টেবল হয়, খুব অস্থায়ী হয়, তাই জন্য কখনোই সেই ফিনাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে না, তাই জন্য কিন্তু তোমার ক্লোরোবেনজিনটা প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করবে না। ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমি এই ব্যাপারটাকে এতক্ষণ ধরে বললাম, এটার কারণ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে নেবে আর কি। যদি কোথাও কোনো রকম প্রবলেম হয় তাহলে তারপরে জানাবে আমাকে। আশা করা যায় প্রত্যেকটা বিষয় আমি ভালো করে বলার চেষ্টা করেছি, তোমাদের বিষয়গুলো খুবই ক্লিয়ার হয়ে গেছে আশা করবো। তারপরেও যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো স্যার, তার মানে কি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া কি আমরা করতেই পারবো না? মোটেই তো সেটা না, আমরা করতে পারবো, কিন্তু তার জন্য কি করতে হবে স্যার? খুবই ড্রাস্টিক কন্ডিশন, মানে কি জোর জবরদস্তি করতে হবে। জোর জবরদস্তি তো করলে অবশ্যই ঢোকানো যাবে, কারণ আমাদের কেমিস্ট্রিতে অবশ্যই মানে অসম্ভব বলে কিছু নেই, তাই তো? আমাদের কাছে আমরা করতে পারবোই, কিন্তু তার জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই সব পাওয়া যাবে। তাহলে কি হবে স্যার? তাহলে কি আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা তাহলে কিভাবে করবো? হ্যাঁ স্যার, আমরা নর্মাল পদ্ধতিতে, অর্থাৎ কি ধরে নাও ক্লোরোবেনজিন নিলাম, নিয়ে এর মধ্যে যদি আমরা জলীয় NaOH দিয়ে দিই, তাহলে এখান থেকে স্যার ফেনল তৈরি হবে না, কেন কি এটা নর্মাল কন্ডিশনে কখনোই বিক্রিয়া করবে না। হ্যাঁ স্যার, করতে পারবো, ঠিক আছে। এখান থেকে তোমাকে যদি ফেনল তৈরি করতে হয়, তো তাহলে অবশ্যই ড্রাস্টিক কন্ডিশন করতে হবে, মানে কি এই বন্ধনটা ভাঙার জন্য আমাকে পুরো একদম খুবই প্রচুর প্রেসার ক্রিয়েট করতে হবে। প্রেসার ক্রিয়েট করে তারপরেই কিন্তু আমরা বিক্রিয়াটা করতে পারবো। এবং সেই যে এই প্রসেসটা তখনই করা সম্ভব হবে যে এখানে যদি আমরা 350 ডিগ্রি সেলসিয়াস, কি বললাম, 350 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা, নর্মাল উষ্ণতা কিন্তু 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিতে হবে, এবং তার সঙ্গে 300
300 এটিএম চাপ দিতে হবে। আমাদের বায়ুমণ্ডলের চাপ কত, 1 এটিএম, তার 300 গুণ চাপ দেব, ঠিক আছে। তারপরে এখানে NaOH ইউজ করব, ঠিক আছে। যেহেতু আমাদের নিউক্লিওফাইল, যেহেতু আমরা OH গ্রুপ ঢোকানোর চেষ্টা করছি, তাহলে এখানে নিউক্লিওফাইলটা নিতে হবে। এবং নরমাল NaOH নিলে হবে না, কিন্তু এটাকে তোমাদের নিতে হবে 6 থেকে 8% NaOH দ্রবণ ইউজ করতে হবে, মানে গাঢ় দ্রবণ 6 থেকে 8% NaOH দ্রবণ যদি ইউজ করি, তারপরে গিয়ে এই বিক্রিয়াটা হবে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে যদি প্রথম স্টেপে কি হবে স্যার, প্রথম স্টেপে এখানে কি হবে না, এখান থেকে তোমাকে যেহেতু আমরা NaOH দিচ্ছি, ক্ষারীয় মাধ্যম আছে, তার জন্য প্রথমে এখানে তৈরি হবে স্যার O Na+, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো স্যার, ধাতুটাকে আমরা বলেছি যখন এরকম করে ধাতু থাকবে, তো তাহলে ধাতুর নামটা সবসময় আমরা আগে বলবো। তাহলে এটা সোডিয়াম আছে, তাহলে সোডিয়াম ফেনক্সাইড বলবো। তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে স্যার, সোডিয়াম। তারপরে এর মধ্যে যদি স্যার আমরা লঘু HCl দিই, লঘু HCl বা আমরা হচ্ছে গিয়ে H3O+, তাই তো, লঘু HCl কে আমরা H3O+ হিসেবে লিখি। তো তাহলে এখান থেকে কি হবে, তারপরে স্যার এখান থেকে ফেনল তৈরি হয়ে যাবে। তাহলে আমরা ফেনল তৈরি করার একটা পদ্ধতি শিখলাম। তাহলে নরমাল কিন্তু জলীয় NaOH দিলে কিন্তু মোটেই হবে না, সেখানে কিন্তু এই যে কন্ডিশনটা সেটা কিন্তু একদম ভালো করে রেডি করে নাও। এবং এই যে পদ্ধতিটা আমরা করলাম সেটা হচ্ছে প্রথম এটাকে তৈরি করা হচ্ছে ডাউ পদ্ধতি, ঠিক আছে। এটাকে ডাউ পদ্ধতি বলা হয়, কি বললাম, ডাউ পদ্ধতি বলা হয়। ডাউ পদ্ধতির সাহায্যে তোমার ফেনল প্রস্তুত করা হয় কি, শিল্প পদ্ধতি, মানে প্রচুর পরিমাণে যদি ফেনল তৈরি করতে হয়, তো তাহলে সাধারণত আমরা এই পদ্ধতি ইউজ করি, যেটা ফেনল প্রস্তুতির। দেখো এই বিক্রিয়াটা কিন্তু আমরা ফেনল চ্যাপ্টারে গিয়ে আবার পড়বো, ঠিক আছে। এটা ফেনল প্রস্তুতির শিল্প পদ্ধতি বলা হয়, মানে হচ্ছে কি লার্জ অ্যামাউন্টে যদি তৈরি করতে হয় তাহলে আমরা এই প্রসেসটা ইউজ করি, যেটা ডাউ পদ্ধতি নামে পরিচিত, ঠিক আছে। তাহলে শিল্প উৎপাদন, ফেনলের এটা একটা শিল্প উৎপাদন, ব্যাপারটা পুরো রেডি হয়ে গেছে। তাহলে স্যার এই যে প্রসেসটা আমরা হলো, এবার একটু এর চট করে একটু এর মেকানিজমটা দেখে নেবো। যে দেখো এই যে বিক্রিয়াটা হয় না, সেই বিক্রিয়াটা হচ্ছে বেনজাইন ইন্টারমিডিয়েটের মাধ্যমে তৈরি হয়, মানে বেনজাইন অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, তারপরে কিন্তু প্রসেসটা হয় আর কি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা আমরা মেকানিজমের মাধ্যমে দেখে নিই। তাহলে কি বললাম স্যার, এই যে ডাউ পদ্ধতিটা আরেকবার লিখে নাও। ডাউ পদ্ধতির কন্ডিশনটা কি বললাম, এখান থেকে তোমার কি করব, যদি আমরা ক্লোরোবেনজিন নিই, ক্লোরোবেনজিনের মধ্যে কন্ডিশনটা বলো, আরেকবার রিপিট করো, কি বললাম, 300 এটিএম চাপ, 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আর কি বললাম, NaOH দিতে হবে। NaOH দ্রবণ দেব কি, 6 থেকে 8% দ্রবণ দেব। তাহলে গিয়ে তোমার প্রথমে কি হবে স্যার, এখানে 1 নম্বর স্টেপ গেল এটা, ঠিক আছে। আর 2 নম্বর স্টেপ কি নেব স্যার, 2 নম্বর স্টেপে লঘু NaOH, লঘু HCl বা H2+ দিয়ে দেবো। তাহলে এখান থেকে কি তৈরি হবে স্যার, এখান থেকে ফেনল তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে কি তোমার ফেনল তৈরি করার পদ্ধতি। যে পদ্ধতির নাম কি স্যার, পদ্ধতির নাম হচ্ছে গিয়ে ডাউ পদ্ধতি, তাই তো, ডাউ পদ্ধতি। এবার আমরা চট করে ডাউ পদ্ধতির মেকানিজমটা একটু দেখে নেবো। যদিও আমাদের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার, যে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হচ্ছে কিভাবে। দেখো বিক্রিয়ার যদি মেকানিজমটা আমরা দেখি, তো তাহলে আমরা দেখবো এখান থেকে কি হয়। প্রথমে হচ্ছে কি, এখান থেকে এই যে ক্লোরোবেনজিনটা আছে, ঠিক আছে, ক্লোরোবেনজিনটা যে আছে, সেই ক্লোরোবেনজিনটা এখান থেকে কি করবে, প্রথমে আমরা এখান থেকে কি নিচ্ছি, এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, এখান থেকে NaOH নিচ্ছি, এবং প্রচুর ডাস্টি কন্ডিশনে যখন আমরা NaOH নেওয়া হচ্ছে, তখন ক্লোরিন যেহেতু ও ইলেকট্রন নিচের দিকে টানে, ওর মাইনাস আর এফেক্ট আছে, তাই জন্য অর্থ পজিশনে হাইড্রোজেন গুলো কি হবে স্যার, অ্যাসিডিক হবে, মানে ওই H+ ছাড়তে পারবে। এবার OH- ও তো H+ পেলে খুব খুশি হয়, তো তাহলে ও কি করবে, ওর H+ টাকে ও নিয়ে বাইরে জল হয়ে বাইরে বের হয়ে আসবে। তাহলে এই বন্ধনের ইলেকট্রনটা এখানে রেখে দেবে, তাহলে এখানে মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে কি তৈরি হলো, প্রথমে এই যে অ্যানায়নটা সেটা তৈরি হলো, ঠিক আছে। এবার এই অ্যানায়নটা তৈরি হলো, এখানে ক্লোরিনটা আছেই, এবং এখানে বন্ধন আছে, এখানে বন্ধন আছে। এবার পরের স্টেপে স্যার কি হবে, পরের স্টেপে কি করবে, এই মাইনাস তো এখানে থাকতে পারবে না। এবার কিছুক্ষণের জন্য এখান থেকে কি হয়, এই মাইনাসটা এখানে আসে, এবং এই ক্লোরিনটাকে লিভিং গ্রুপ আকারে বাইরে বের করে দেয়, Cl- হিসেবে বাইরে বের হয়ে আসে। এবং এই যে এখান থেকে আমরা কি নিয়েছিলাম, NaOH নিয়েছিলাম। এবার NaOH টা ভেঙে গিয়ে তো তোমার হচ্ছে গিয়ে OH- তৈরি করেছিল। এবার এই যে Cl- টা তৈরি হলো, সেই Cl- টা Na+ এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ও হচ্ছে গিয়ে কি করে, এখান থেকে পাশে ও হচ্ছে গিয়ে NaCl তৈরি করে নিল, ঠিক আছে, পাশে NaCl তৈরি করে নিল। এবং এখান থেকে কি তৈরি করে নিল স্যার, এখান থেকে আমরা এইভাবে করি, এই যে এই প্রসেসে এখান থেকে NaCl বাইরে বের করে দিল, এবং এখান থেকে কি তৈরি করলো, এখান থেকে যে ইন্টারমিডিয়েটটা তৈরি করলো, অন্তর্বর্তী যৌগটা তৈরি করলো, সেটার নাম হচ্ছে কি স্যার, সেটার নাম হচ্ছে গিয়ে বেনজাইন। এই যে দেখো এখানে একটা ট্রিপল বন্ড আছে, আইন আছে, বেনজিন তার সঙ্গে আইন আছে, একটা ট্রিপল বন্ড আছে, তাই জন্য এটা ইন্টারমিডিয়েটটা কি বলবো, বেনজাইন, ঠিক আছে।
তাহলে বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি হলো। তার পরবর্তীতে যখন এখানে আমরা কি দিচ্ছি স্যার, তার পরবর্তীতে এখান থেকে আমরা যেহেতু OH মাইনাস দিয়েছি, সেই OH মাইনাসটা আরো বেশি করে OH মাইনাস আছে, সেই OH মাইনাসটা এবার গিয়ে কি করতে পারে, ও গিয়ে হয় এই কার্বনে অ্যাটাক করতে পারে বা এই কার্বনে অ্যাটাক করতে পারে, যে কোনো একটা কার্বনে গিয়ে অ্যাটাক করবে। করলে এখান থেকে কি হবে স্যার, এখান থেকে যখন এখানে অ্যাটাক করবে তাহলে এখান থেকে নেক্সট কি হবে, এখান থেকে গিয়ে ওই এখানে বন্ধন আছে, এই বন্ধন যখন এখানে অ্যাটাক করবে এই বন্ধনটা খুলে এই কার্বনের মাথায় চলে আসবে। তো তাহলে এখানে কি হলো, এই এখানে মাইনাস হয়ে গেল, এখানে OH মাইনাস OH এখানে ঢুকে গেল, এখানে বন্ড আছে। তাহলে নেক্সট কি করবে স্যার, এই যে বন্ধনটা আছে এই মাইনাসটা এর H প্লাসটাকে নিয়ে নেবে, কারণ ফিনলের এই Hটা অনেক বেশি অ্যাসিডিক আছে, ওর Hটাকে নিয়ে নিল, নিয়ে এখান থেকে কি করবে না, এখান থেকে হচ্ছে কি ও এখান থেকে ও মাইনাস হয়ে গেল, আর দ্রবণের মধ্যে প্রচুর পরিমাণে Na+ ছিল, সেই Na+ হয়ে সোডিয়াম ফেনক্সাইড তৈরি হলো, আর এখানে হাইড্রোজেনটা ফিরে পেয়ে গেল, মানে পুরো বেনজিন বন্ডটা তৈরি হয়ে গেল। এবং যখন এখানে আমরা H+ দিয়ে দিচ্ছি, মানে কি H3+ দিয়ে দিচ্ছি বা লঘু HCl দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে তোমার কি হচ্ছে ফেনলটা তৈরি হলো। তাহলে এখানে তোমার পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ডাও পদ্ধতিতে যে অন্তর্বর্তী যৌগটা তৈরি হয়, সেই অন্তর্বর্তী যৌগটার নাম লিখো, এবং সেই অন্তর্বর্তী যৌগটা ভেরি রিঅ্যাক্টিভ, মানে খুব সক্রিয় হয় কেন, তার কারণটা লিখো। দেখো এই যে বেনজাইন ইন্টারমিডিয়েট, যেটা আমরা ক্লাস 11 পড়েছি অন্তর্বর্তী যৌগগুলোর মধ্যে, তো তোমরা যদি ভুলে গিয়ে থাকো তো সেই অন্তর্বর্তী যৌগগুলোর পার্টটা কিন্তু আবার দেখে নিতে পারো। তো আমি তোমাদের একটু বলে দিই চট করে যে বেনজাইন ইন্টারমিডিয়েটটা খুব সক্রিয় হয় কেন। দেখো বেনজাইন ইন্টারমিডিয়েট মানে কি, যে বেনজাইন ইন্টারমিডিয়েট মানে কি, এই যে ধরো বেনজিন আছে, এবার এই বেনজিন ছিল, এখানে একটা ট্রিপল বন্ড চলে আসছে, ঠিক আছে। এবার দেখো এই ট্রিপল বন্ড কিন্তু নরমাল যে অ্যাসিটিলিনের যে কার্বনের মধ্যে যে ট্রিপল বন্ডটা হয়, তো সেই ট্রিপল বন্ডের থেকে কিন্তু একদমই আলাদা হয়। কেন স্যার, এই যে এখানে যে কার্বনের মধ্যে যে ডাবল বন্ডগুলো যে তৈরি হয়েছে, সেই ডাবল বন্ডগুলো কিন্তু তোমার কি হচ্ছে কি, এখানে কি হয়ে আছে না, তোমার পি অরবিটাল, এই যে পাই বন্ধনটা যে তৈরি হয়েছে, এই পাই বন্ধনটা তৈরি হয়েছে কি পি অরবিটালের মধ্যে ওভারল্যাপিং এর মাধ্যমে, মানে এখানে কার্বনটা কিন্তু sp সংকরায়িত হয়েছে, এই কার্বনটা যে আছে সেটা sp সংকরায়িত হয়েছে। এবং বেনজাইনের ক্ষেত্রে কি হয় স্যার, বেনজাইনের ক্ষেত্রে এটা হচ্ছে কি হাইব্রিড অরবিটালের মধ্যে ওভারল্যাপিং হয়, এখানে যে অরবিটালটা তৈরি হয়েছে সেটা পি অরবিটাল, বিশুদ্ধ পি অরবিটালের মধ্যে ওভারল্যাপিং এর মাধ্যমে এই বন্ধনগুলো তৈরি হয়েছে, তাই জন্য পাই বন্ধনগুলো খুবই স্টেবল, ঠিক আছে। আর এখানে যে মানে ওভারল্যাপিং যে হয়েছে, এখানে যে পাই বন্ধনটা তৈরি হয়েছে, এক্সট্রা যে পাই বন্ধনটা তৈরি হয়েছে, সেটা কি না sp2 সংকরায়িত অরবিটালের মধ্যে খুবই উইক, মানে দুর্বল ভাবে তোমার ওভারল্যাপিং হয়, তাই জন্য কিন্তু এই যে পাই বন্ধনটা নতুন যেখানে পাই বন্ধনটা তৈরি হয়, সেই পাই বন্ধনটা খুবই রিঅ্যাক্টিভ হয়, মানে সহজেই ভেঙে যেতে পারে। এবং এই যে কার্বনটা আছে, যেখানে বন্ধনটা যে তৈরি হয়, ট্রিপল বন্ডটা যে তৈরি হয়, সেটা কি হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে স্যার। স্যার যেহেতু এই 60 ডিগ্রি কোণে আনত দুটি sp2 অরবিটালের মধ্যে দুর্বল অভিলেপন হয়, তাই জন্য কিন্তু বেনজাইন ইন্টারমিডিয়েটটা খুবই রিঅ্যাক্টিভ হয় এবং সহজে এই বন্ধনটা ভেঙে গিয়ে ওরা কি করতে পারে, না প্রোডাক্ট তৈরি করতে পারে, ঠিক আছে। তো তাহলে বেনজাইন ইন্টারমিডিয়েটটা কি এবং তার সক্রিয়তার কারণটা আমরা বুঝতে পেরে গেছি। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাও প্রসেসটা হচ্ছে, সেই ডাও প্রসেসটা তোমার হচ্ছে কি বেনজাইন ইন্টারমিডিয়েটের মাধ্যমে তৈরি হয়। এবং এখানে আরেকটা জিনিস একটু বলে দিই স্যার, যে দেখো এখানে যে OH মাইনাসটা আছে না, এবং এখানে যদি আমরা এটাকে যদি ধরো না, আমরা যদি এই যে কার্বনটা আছে, মানে এখানে OH মাইনাস, তোমাকে এইভাবে কোশ্চেন হতে পারে যে এই OH মাইনাসটা তোমার এই কার্বনের সঙ্গে যুক্ত হবে না এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। দেখো এখানে এই OH মাইনাসটা কিন্তু তোমার এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে, এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে। নরমালি তো আমরা বুঝতে পারবো না কোন কার্বনের সঙ্গে, দুই ক্ষেত্রে তো একই প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু আমরা যদি এখানে একটা কার্বনকে যদি আমরা ধরো না রেডিও অ্যাক্টিভ করে দিই, তো তাহলে আমরা দেখবো কি যে এই যে এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এখানে দুটো প্রোডাক্টই তৈরি হবে, মানে একবার এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, একবার এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। এই ধরনের প্রসেস গুলো, যেখানে তোমার যে লিভিং গ্রুপটা তোমার দুটো কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে এবং দুইভাবে একই প্রোডাক্ট দিচ্ছে, এই ধরনের প্রতিস্থাপন গুলোকে সাইন প্রতিস্থাপন বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে তোমরা একটা নোট করে রাখতে পারো যে যেখানে ধরো বেনজাইন ইন্টারমিডিয়েটের মাধ্যমে হবে এবং সেই প্রসেসের ক্ষেত্রে যদি দুটো কার্বনের মধ্যে বিক্রিয়া মানে করার সম্ভাবনা যদি থাকে, দুইভাবে যদি অ্যাটাক করতে পারে, তাহলে সেটাকে আমরা বলি সাইন প্রতিস্থাপন, ঠিক আছে। সাইন প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন, ঠিক আছে, প্রতিস্থাপন, সাইন প্রতিস্থাপন বলে এই প্রসেসটাকে। যাই হোক, এটা একটা তুমি এক্সট্রা নোট বলে লিখে রাখতে পারো, বইতে হয়তো দেওয়া নেই, এটা বইতে দেওয়া না থাকলে সেই জায়গাটা যে যেখানে বেনজাইন ইন্টারমিডিয়েট এর মাধ্যমে তৈরি হয়, সেই বিক্রিয়াটা থেকে আমরা সাইন প্রতিস্থাপন বিক্রিয়া বলি, ঠিক আছে। তাহলে এটা আমরা মোটামুটি নোট করে নিলাম। এবার স্যার এটা তো আমরা বুঝতে পারলাম যে ডাও পদ্ধতি কি, ডাও পদ্ধতির মাধ্যমে ফেনল তৈরি করতে গেলে আমাদের কেন তো ডাস্টিক কন্ডিশন দিতে হচ্ছে, যেহেতু ক্লোরোবেনজিনটা সহজে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে না। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমেই হলো, নিউক্লিওফাইল এসে ঢুকলো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমেই হলো। আচ্ছা স্যার, এবার পরবর্তীতে দেখা গেল কি স্যার, এবার এই যে আমরা কোনোভাবে, আমাদের তো মেন সমস্যাটা কোথায় হচ্ছিল বলো তো দেখি। মেন সমস্যাটা হচ্ছিল কি, যে এই
সি বন্ড এই কার্বনের বন্ধনটাকে ভাঙতে পারলে, যত সহজে আমরা ভাঙতে পারবো তত সহজে বিক্রিয়াটা হতে পারবে, তাই তো। আর এখানে যে বেনজিন বলের মধ্যে যে প্রচুর ইলেকট্রনের ঘনত্ব ছিল, সেই ঘনত্বটাকে যদি আমরা কোনোভাবে কমিয়ে দিতে পারি, ইলেকট্রনের ঘনত্ব যদি কমিয়ে দিতে পারি, তো তাহলে নিউক্লিওফাইলটা যে আসছে, যে নিউক্লিওফাইলটা আসছে, সে সহজে গিয়ে এখানে অ্যাটাক করতে পারবে না। কি বললাম স্যার, ব্যাপারটা বুঝবে একটু। আমাদের ওই যে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া না হওয়ার যে কারণগুলো পড়লাম, মূল কারণটা কি ছিল না, তোমার এই বেনজিন বলয়ের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রনের ঘনত্ব ছিল, তাই তো। ইলেকট্রনের ঘনত্ব থাকার জন্য তো নিউক্লিওফাইলটা সহজেই অ্যাটাক করতে পারছিল না। এবার স্যার যদি কোনোভাবে যদি কোনো একটা গ্রুপ, এই ক্লোরোবেনজিনের মধ্যে যদি কোনো একটা গ্রুপ যদি এর মধ্যে লেগে থাকে, সে যদি এই বেনজিন বলের ইলেকট্রনগুলোকে যদি নিজের দিকে টেনে নেয়, তো তাহলে এই বন্ধনটা সহজেই ভাঙতে পারবে, অর্থাৎ কি সহজেই নিউক্লিওফাইলটা গিয়ে এখানে অ্যাটাক করতে পারবে। তো তাহলে কিন্তু তোমার বিক্রিয়াটা আবার খুব সহজে হবে। অর্থাৎ কি পরবর্তীতে দেখা গেল কি স্যার, যদি আমরা এখানে একটা প্যারা পজিশনে যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটা হচ্ছে নাইট্রো গ্রুপ যদি লাগিয়ে দিই, তাহলে সেই নাইট্রো গ্রুপের কি এফেক্ট আছে স্যার? নাইট্রো গ্রুপের আমরা জানি যে নাইট্রো গ্রুপের মাইনাস আই এফেক্ট এবং মাইনাস আর এফেক্ট, ঠিক আছে। দুটো এফেক্টের সাহায্যে ও কিন্তু ইলেকট্রন বেনজিন বল থেকে সব টেনে নেয় নিজের দিকে, এবং টেনে নেওয়ার জন্য কি হবে, বেনজিন বলের ইলেকট্রন ঘনত্ব খুব কমে যাবে। তো তখন কিন্তু এই প্রসেসটা অনেক ভালো করেই হবে। যখন এখানে এই যে ক্লোরিন আছে, সেই ক্লোরিনের সাপেক্ষে, কি বললাম স্যার, এই ক্লোরিনটার সাপেক্ষে অর্থ বা প্যারা পজিশনে আমরা কোন একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে, কি বললাম স্যার, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে, EWG, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যখন এখানে লাগিয়ে দেওয়া হলো, তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগানোর ফলে দেখা যাচ্ছে কি, এই ডাউ পদ্ধতিতে যে ফেনল প্রস্তুতি, অর্থাৎ কি তোমার প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা, নিউক্লিও, এবং সেটা কোথায় থাকতে হবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা, সেটা হচ্ছে গিয়ে ওই মানে হ্যালোজেনের সাপেক্ষে অর্থ বা প্যারা পজিশনে থাকলে, তাহলেই কিন্তু তোমার এই প্রতিস্থাপন বিক্রিয়াটা সহজ হবে। এবার আমরা দেখবো স্যার এই অর্থ বা প্যারা পজিশন থাকলে কেন হবে, সেটা একটু পরে আসছি। তো এখানে স্যার তখন দেখা গেল কি, এই যে এই জায়গাটাতে আমরা কত দেবো না, তখন পরবর্তী দেখা গেল এখানে যেখানে আমাদের 350 ডিগ্রি সেলসিয়াস হিট দিতে হয়েছিল, সেই জায়গাটায় শুধুমাত্র আমরা যদি ধরো নাও হচ্ছে গিয়ে এনওএইচ দিলাম, ঠিক আছে, এনওএইচ দিলাম, এনওএইচ তোমার হচ্ছে গিয়ে 15% এনওএইচ ইউজ করলাম, এবং সেই জায়গাটায় যদি 170 ডিগ্রি সেলসিয়াস হিট ইউজ করা হয়, এবং তাহলেই কিন্তু ওই বিক্রিয়াটা হয়ে যাচ্ছে। অর্থাৎ কি দ্বিতীয় স্টেপ আমরা কি দেবো, এখান থেকে লঘু HCl বা H2O+ দিয়ে দেবো, তো তাহলেই কিন্তু তোমার বিক্রিয়াটা হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে দেখবো কি স্যার, এখানে তোমার যদি দুটো নাইট্রো গ্রুপ লাগানো থাকে, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি বললাম স্যার, এখানে যদি সেম প্রসেস, সেম পদ্ধতি, যদি আমরা এখানে ধরে নাও এখানে অর্থ মানে দুটো ক্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগানো আছে, একটা অর্থ পজিশনে এবং একটা নাইট্রো পজিশনে যদি লাগানো থাকে, তখন তোমার হচ্ছে গিয়ে NaOH দিচ্ছি, এখান থেকে NaOH দিচ্ছি, এবং 95 ডিগ্রি সেলসিয়াস হিট দিলাম, আর 2 নম্বর হচ্ছে তোমার লঘু HCl যদি দিয়ে দিই, তাহলেই কিন্তু তোমার হচ্ছে গিয়ে Cl এর পরিবর্তে OH গ্রুপ ঢুকে যাচ্ছে এখান থেকে, এবং এরপর একটা তৈরি হচ্ছে। ইভেন স্যার এই যে পরের বিক্রিয়াটা, এটা আরো বেশি মজাদার হচ্ছে আর কি, যে এখানে এবং 3টা যদি নাইট্রো গ্রুপ লাগিয়ে দিই, তার মানে অর্থ, প্যারা এবং অর্থ পজিশনে যদি আমরা 3টা গ্রুপ লাগিয়ে দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে কি কোনো NaOH ব্যবহারই করতে হচ্ছে না, জাস্ট তুমি একটা জল দিয়ে দাও, ঠিক আছে, H2O, আর এখানে হচ্ছে গিয়ে H2O এবং 50 ডিগ্রি সেলসিয়াস যদি হিট দিয়ে দাও, তাহলে এখান থেকে Clটা বাইরে বের হয়ে গিয়ে প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। এবং এখান থেকে যেটা তৈরি হলো, এটার নাম কি স্যার, এটার নাম দেখো, এখান থেকে 2 নম্বর, এখান থেকে 4 নম্বর এবং 6 নম্বর পজিশনে 3টা নাইট্রো গ্রুপ আছে, এটার নামটা বলো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, বা এটার আরেকটা নাম কি, পিক্রিক অ্যাসিড। এই নামটা লিখে রাখো, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, তাই তো, পিক্রিক অ্যাসিড, তাই তো, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। এবার এই যে পিক্রিক অ্যাসিড তৈরি হলো, দেখো এখান থেকে তাহলে মজার জিনিসটা কি, আমরা কিভাবে ট্রেনটা লক্ষ্য করে দেখো ভালো করে। আমরা যখন একটা নাইট্রো গ্রুপ ঢোকালাম, তোমার প্রথমে যখন নাইট্রো গ্রুপ ছিলই না, তখন কিন্তু প্রচুর পরিমাণে প্রেসার দিতে হতো, টেম্পারেচার দিতে হয়েছিল 350 ডিগ্রি সেলসিয়াস। সেখানে জাস্ট আমরা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থ বা প্যারা পজিশনে লাগিয়ে দিলাম, নাইট্রো গ্রুপটা লাগিয়ে দিলাম, তো তখন কি হচ্ছে না, তোমার 170 এই বিক্রিয়াটা হয়ে গেল। এবং তোমার যখন আমরা হচ্ছে গিয়ে সেখানে যদি দুটো নাইট্রো গ্রুপ যখন লাগালাম, তখন দেখলাম হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস এবং জাস্ট NaOH দিয়ে দিলে বিক্রিয়াটা হয়ে যাচ্ছে। এবং 3টা নাইট্রো গ্রুপ একসঙ্গে লাগিয়ে দিলাম, এখানে তোমাকে হিট মানে জাস্ট 50 ডিগ্রি সেলসিয়াস হিট, এবং NaOH ব্যবহার করতেই হচ্ছে না, জাস্ট জল দিয়ে দিলে বিক্রিয়াটা হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, এবং কেন স্যার নাইট্রো গ্রুপের সংখ্যাটা বাড়ানোর সঙ্গে সঙ্গে তোমার এই যে তোমার এই প্রতিস্থাপন বিক্রিয়ার হারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, তার কারণটা কি স্যার? তো তার কারণটা আমরা চট করে বুঝে নেবো। দেখো এবার বিষয়টা কি হচ্ছে, আমরা যেহেতু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে একটা নিউক্লিওফাইল আসছিল, এবং সেই নিউক্লিওফাইলটা আসার ফলে কি হচ্ছে গিয়ে, তো যত বেনজিন বলের মধ্যে
ইলেকট্রনের ঘনত্ব যত কম থাকবে নিউক্লিওফাইলটা সহজে গিয়ে ওটাকে অ্যাটাক করতে পারবে। এবার দেখো কি হচ্ছে স্যার, নাইট্রো গ্রুপটাকে কেন অর্থ প্যারা পজিশনে থাকতে হবে, মেটা পজিশনে থাকলে কেন হবে না, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো এই বিক্রিয়াটা যদি আমরা মেকানিজমটা দেখি, একটু বিক্রিয়াটা যদি মেকানিজম দেখি, তো তাহলে আমরা দেখবো এরকম করে, ব্যাপারটা এরকম যে দেখো এখান থেকে কি হচ্ছে, তোমার এই গ্রুপ আছে, এই আছে, এই আছে, এখানে ধরো ক্লোরিনটা আছে, ক্লোরিনটা আছে, এবার এখান থেকে ধরো তোমার নাইট্রো গ্রুপটা আছে, ঠিক আছে। নাইট্রো গ্রুপটা আমরা ভেঙে লিখলে অক্সিজেনের মাথায় মাইনাস, এই নাইট্রোজেনের মাথায় প্লাস, যেহেতু নাইট্রোজেন সবসময় 3টা বন্ধন করে থাকে, 4টা বন্ধন মানে একটা বেশি বন্ধন হয়ে গেলে সেখানে আমরা প্লাস দেবো, তাই তো। আচ্ছা এবার স্যার কি হচ্ছে কি, যখনই এখানে আমরা NOH দিয়ে দিচ্ছি, এবার সেই NOHটা কি হচ্ছে কি তোমার ডাইরেক্ট গিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করবে। এবার অ্যাটাক করলে কি হচ্ছে কি স্যার, এবার অ্যাটাক করার ফলে যখন এখান থেকে তোমার কি হবে, এই বন্ধনটা খুলে এই কার্বনের মাথায় আসবে। তো আসলে দেখো মানে কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি এরকম যে এই বন্ধনটা এখানে আসলো এবং এখান থেকে তোমার এই ক্লোরিনটা ঢুকে গেছে, এখানে OH-টা ঢুকেছে, এই আছে, এই আছে, এখান থেকে তোমার নাইট্রো আছে, এই ডাবল বন্ড O মাইনাস, ঠিক আছে। এবার কি করবে স্যার, এই বন্ধনটা এখানে নামছে, এই বন্ধনটা খুলে এখানে আসছে, এই বন্ধনটা এখানে আসছে, তার মানে কি দেখো এই বেনজিন বলয়ের ইলেকট্রন গুলোকে কিন্তু ও সব নিচের দিকে টেনে নিতে পারছে। তো তাহলে এই ইলেকট্রনটা যেহেতু নাইট্রো গ্রুপের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে যাচ্ছে, তো তাই জন্য এই যে তোমার ইন্টারমিডিয়েট, অর্থাৎ কি যদি পুরোটা যদি আমরা রেজোনেন্স করি, তাহলে রেজোনেন্স করলে যে রেজোনেন্স হাইব্রিডটা পাওয়া যাবে, সেই রেজোনেন্স হাইব্রিডটা যদি আমরা দেখি আর কি আলটিমেটলি, এখানে তোমার আরো আমরা ছবিটা দেখো, ছবিটার মধ্যে আমি স্ট্রাকচার গুলো দিচ্ছি, পুরোটা আমরা আঁকাচ্ছি না। তো তাহলে দেখো রেজোনেন্স হাইব্রিডটা যদি আমরা এখানে আঁকাই, তাহলে রেজোনেন্স হাইব্রিডটা আঁকালে আমরা কিরকম দেখতে পাবো স্যার, রেজোনেন্স হাইব্রিডটার মধ্যে দেখো যেহেতু স্যার ওই যে মাইনাস চার্জটা তৈরি হলো, সেই মাইনাস চার্জটা যেহেতু এর মধ্যে পুরোটা রেজোনেন্স করে যাচ্ছে এবং নাইট্রো গ্রুপটা তার নিজের দিকে যেহেতু ইলেকট্রনটা টেনে রাখতে পারছে, তো তাই জন্য এই হাইব্রিড স্ট্রাকচারটা অনেক বেশি স্টেবল হচ্ছে, ঠিক আছে। এবং স্টেবল হওয়ার জন্য তোমার পরবর্তী স্টেপে কি হবে স্যার, এটা তো ফার্স্ট স্টেপে গেল যে যেখানে OH মাইনাসটা অ্যাটাক করলো এবং সেই মাইনাসটা রেজোনেন্স অংশগ্রহণ করে গেল এবং অর্থ এবং প্যারা পজিশনে থাকলেই কিন্তু তাহলে নাইট্রো গ্রুপটা কিন্তু এখান থেকে টানতে পারবে। টানার ফলে কি হচ্ছে গিয়ে, তো পরবর্তী স্টেপে, এটা ফার্স্ট স্টেপে এটা হলো, সেকেন্ড স্টেপে কি হবে স্যার, মানে লাস্ট মানে পরের স্টেপে কি হবে, এই মাইনাসটা আবার ব্যাক করে এখানে আসবে আর এখান থেকে Cl গ্রুপটা লিভিং গ্রুপ আকারে বাইরে বের হয়ে যাবে এবং এখান থেকে কি হচ্ছে OH গ্রুপটা এখান থেকে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। এবার স্যার যদি আমরা এই যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা আছে সেটাকে যদি মেটা পজিশনে লাগাই, তাহলে কি বিক্রিয়া ভালো হবে? না স্যার, মেটা পজিশনে লাগালে বিক্রিয়াটা ভালো হবে না। তার কারণটা কি স্যার, কারণ মেটা পজিশনে যদি লাগানো হয় নাইট্রো গ্রুপটাকে, তাহলে কি হবে, এবার এখানে যে গ্রুপটা আসছে, এবার যখন মাইনাসটা দেখো এখানে তৈরি হলো, এবার সেই মাইনাসটা যে তৈরি হলো, এবার সেই মাইনাসটা কিন্তু তোমার কি হবে, কিন্তু কখনোই এখানে রেজোনেন্স করে, মানে এই মাইনাসটা কিন্তু এই নাইট্রোজেনের কাছে যেতেই পারবে না, কারণ ওর সঙ্গে তো কনজুগেশনই থাকবে না। এবার যদি কনজুগেশন না থাকে তাহলে নাইট্রো গ্রুপটা তো এই মাইনাসটাকে আর এফেক্টের সাহায্যে তো টানতে পারবে না নিজের দিকে। এবার যদি নিজের দিকে যদি টানতে না পারে, তাহলে এই ইলেকট্রনটা নাইট্রো গ্রুপটা টানবে কি করে? তাহলে এর ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস আই এফেক্ট দেখা যাবে, ঠিক আছে, শুধুমাত্র মাইনাস আই এফেক্টটা দেখা যাবে। কিন্তু এ কিন্তু কখনো যদি মেটা পজিশন থাকে, ক্লোরিনের সাপেক্ষে যদি মেটা পজিশন থাকে, তাহলে কিন্তু ওর আর এফেক্ট কি বললাম স্যার, Cl এর সাপেক্ষে, এটা তোমরা লিখে নিতে পারো, Cl এর সাপেক্ষে মেটা অবস্থানে থাকলে, ঠিক আছে, নাইট্রো গ্রুপটি Cl এর সাপেক্ষে মেটা অবস্থানে থাকলে মাইনাস আর এফেক্ট দেখাতে পারে না, ঠিক আছে। তো যদি মাইনাস আর এফেক্ট যদি দেখাতে না পারে, তাহলে কি হবে, বেনজিন বলা হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস করতে পারবে না, আর ইলেকট্রনের ঘনত্ব হ্রাস করতে না পারলে কি হবে, বিক্রিয়া ভালো হবে না। তো তাই জন্য যেহেতু স্যার কিছু তো পরিমাণ তো কমাচ্ছে, তোমাকে যদি বলা হয় যে ক্লোরোবেনজিন এবং হচ্ছে তোমার মেটা নাইট্রো ক্লোরোবেনজিন, এই দুজনের মধ্যে কে প্রতিস্থাপন বিক্রিয়া ভালো দেখাবে, তাহলে অবশ্যই স্যার ক্লোরোবেনজিনের থেকে তো ভালো দেখাবে। কেন? কারণ ক্লোরোবেনজিনের মধ্যে তো ইলেকট্রন ঘনত্ব প্রচুর আছে। এবার এই মেটা পজিশনে থাকার জন্য কিছুটা ইলেকট্রন হলো তো নিচের দিকে টানবে, মাইনাস আই এফেক্টের জন্য তো ইলেকট্রন নিজের দিকে টানবে, তাই জন্য কিন্তু তোমার ক্লোরোবেনজিনের থেকে কিন্তু মেটা নাইট্রো বেনজিনের তোমার প্রতিস্থাপন বিক্রিয়াটা ভালো হবে, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরে গেছো? তো তাহলে তোমাকে যদি বলা হয়, তো তোমার অর্থো নাইট্রো তোমার ক্লোরোবেনজিন বলা হলো, একটা মেটা নাইট্রো ক্লোরোবেনজিন বলা হলো, আর ক্লোরোবেনজিনের মধ্যে কার প্রতিস্থাপন বিক্রিয়া ভালো হবে? তাহলে আমরা অবশ্যই বলবো কি স্যার, অর্থো নাইট্রো সব থেকে ভালো হবে, তারপর তোমার মেটা, তারপরে কিন্তু ক্লোরোবেনজিনের কথাটা আসবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো যে কেন তোমার নাইট্রো গ্রুপের সংখ্যা, তোমাকে পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে স্যার, যদি ধরনের কোশ্চেন দিয়েছে এরকম যে তোমার ক্লোরোবেনজিন অপেক্ষা তোমার হচ্ছে গিয়ে প্যারা নাইট্রো ক্লোরোবেনজিনের নিউক্লিওফিলিক
প্রতিস্থাপন বিক্রিয়া বা এনওএইচ মাধ্যমে বা ক্ষারীয় মাধ্যমে তোমার প্রতিস্থাপন বিক্রিয়াটা খুব ভালো হয়। তার কারণটা কি? তাহলে আমরা এইভাবে বলবো যে তোমার প্যারা পজিশন বা অর্থ পজিশনে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে বা নাইট্রো গ্রুপ থাকে, তাহলে কি করে তারা বেনজিন বলয় থেকে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস করতে পারে। এবার ইলেকট্রন ঘনত্ব যদি হ্রাস করে তাহলে যে নিউক্লিওফাইলটা আসছে সেই নিউক্লিওফাইলটা সহজেই তোমার ওই বেনজিনের বা তোমার হ্যালো অ্যারিনের কার্বনটিকে সহজেই অ্যাটাক করতে পারে। তো অ্যাটাক করার ফলে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়াটা দ্রুত হয়, ঠিক আছে, এবং সেক্ষেত্রে কম টেম্পারেচারে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়। ব্যাপারটা বুঝে গেছি? আচ্ছা স্যার, তাহলে ডাও পদ্ধতির পুরো গল্পটা আমরা বুঝতে পারলাম। তো তাহলে এখান থেকে তোমাকে ওই যে পরে লাস্ট যদি 3টা গ্রুপ পিক্রিক অ্যাসিড তৈরি করার যদি গল্পটা আসে, তাহলে কিন্তু সেটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় কিন্তু টেস্ট পেপারে দেখা গেছে। তো সেই বিক্রিয়াটা আবার লিখে নেবে নাকি? আরেকবার লিখে নাও তো। কি বললাম স্যার? এর মধ্যে এখানে ক্লোরোবেনজিন ছিল, এখানে হচ্ছে কি তোমার 2,4 ট্রাই নাইট্রো ক্লোরোবেনজিন। এবার এখান থেকে যদি তোমার হচ্ছে গিয়ে পিক্রিক অ্যাসিড তৈরি করতে হয়, এখান থেকে ধরো পিক্রিক অ্যাসিড মানে কি 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এবার এর মধ্যে যদি আমরা কি করবো স্যার, কি দিলে তোমার এই বিক্রিয়াটা হবে বলো তো? তোমরা নিজেরা করো দেখি, এটা কি দিয়ে দিলে এই বিক্রিয়াটা হয়ে যাবে? এখনই করলাম, ঠিক আছে? কি করলাম? এর মধ্যে জল দিতে হবে আর 50 ডিগ্রি সেলসিয়াস হিট দিতে হবে, তাহলে কিন্তু বিক্রিয়াটা হয়ে যাবে, তাই তো? আচ্ছা স্যার, আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মোটামুটি আমরা এটাই করে নিলাম, ঠিক আছে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে তোমাদের এগুলোই আছে। নেক্সট আমরা চলে আসবো স্যার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পুরো আমরা ডিটেইলস বুঝতে পেরে গেছি। আচ্ছা, ইলেকট্রোফিলিক, তাই তো স্যার? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে এই যে তোমার হ্যালো অ্যারিনটা আছে, ঠিক আছে, হ্যালো অ্যারিনটা আছে, হ্যালো অ্যারিন এই এক্সটা ছিল, ঠিক আছে? এবার এই এক্স এর সাপেক্ষে যদি এর মধ্যে আমরা কি করলাম স্যার, একটা ইলেকট্রোফাইল মানে কি একটা পজিটিভ সেন্টার, তাই তো? তো সেই ইলেকট্রোফাইলটা আসবে, এসে সে কি করবে, এই যে তোমার হ্যালোজেনটা আছে তো তার সাপেক্ষে হয় কি করবে না হচ্ছে গিয়ে তোমার এক্স এর সাপেক্ষে হয় সেটা তোমার অর্থ পজিশনে ঢুকবে বা সেটা তোমার হচ্ছে কি প্যারা পজিশনে ঢুকবে, তাই তো? এবং সেটাকে আমরা বলি হচ্ছে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফাইলটা বের হয়ে যাবে এবং পাশে কি হবে স্যার, এখান থেকে যখনই এই ইটা দিচ্ছি এখান থেকে বের হবে কি, এখান থেকে H+ মানে একটা ইলেকট্রোফাইল বের হয়ে যাবে। তাহলে একটা প্লাস এসে এখানে ঢুকছে, বের হয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলছি। একটা ইলেকট্রোফাইল আসবে, একটা ইলেকট্রোফাইল বের হয়ে যাবে। তাহলে এবার দেখো এখান থেকে, তাহলে এই ইলেকট্রোফাইল এ কিন্তু সবসময় বেনজিন বলয়ের মধ্যে অ্যাটাক করতে পারবে এবং এরা কিন্তু ভালো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারে তুলনামূলক তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার কারণ কি, বেনজিন বলয় আছে, বেনজিন বলয়ে ইলেকট্রনের ঘনত্ব অনেকটাই বেশি আছে, তাই জন্য এই ইলেকট্রোফাইল গুলো সহজেই কি করবে, বেনজিন বলয়ে অ্যাটাক করতে পারবে। এবার স্যার, এবার তোমাকে যদি বলা হয় এই যে হ্যালো অ্যারিন গুলো এরা অর্থ প্যারাতেই ইলেকট্রোফাইলটাকে ঢোকাবে, তার কারণটা কি স্যার? এবার দেখো এই কারণটা আমরা এক্ষুনি বুঝে যাবো, যেটা এর আগের দিন আমরা বলেছিলাম যে এরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে অর্থ প্যারা নির্দেশক কেন হয় তোমার হ্যালো অ্যারিন গুলো, তার কারণটা কি স্যার? তার জন্য কিন্তু রেজোনেন্সটা করতে হবে। দেখো রেজোনেন্সটা কিন্তু বারবার আমাদের কাজে লাগছে, রেজোনেন্সটা ভালো করে তোমরা শিখে নাও। দেখো কি বললাম স্যার, এবার ওদের যদি রেজোনেন্সটা আমরা দেখি তো তাহলে কি হবে, রেজোনেন্সটা করো, টুক করে তোমরা করে ফেলো। তাহলে এই বন্ডটা এখানে নামবে, এই বন্ডটা এখানে উঠবে, ওঠার সময় কর্নারে উঠবে, নামার সময় বন্ডের মাঝখানে নামবে, তাই তো? আর রেজোনেন্স সাইন দুই দিকে অ্যারো দিতে হবে। তাহলে চট করে সেই রেজোনেন্স গুলো একটু দেখে নাও তো। স্যার এটা রেজোনেন্স স্ট্রাকচার গুলো হলো। এবার যদি আমরা এই যে 5টা রেজোনেটিক স্ট্রাকচার পেয়েছি এবং এই 5টা রেজোনেটিক স্ট্রাকচারের মধ্যে আমরা যদি 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর স্ট্রাকচারে যদি ভালো করে লক্ষ্য করি তো তাহলে দেখবো এর অর্থ পজিশন এবং এর প্যারা পজিশন এবং এর অর্থ পজিশনে কি হয়, তুলনামূলক ইলেকট্রনের ঘনত্ব অনেকটা বেশি, কারণ ওই জায়গাগুলো কি হয়েছে, মাইনাস চার্জটা এসে উপস্থিত হয়েছে। তাই জন্য এই মাইনাস চার্জে থাকার জন্য কি হচ্ছে, অর্থ প্যারা এবং অর্থ পজিশনে ইলেকট্রন ঘনত্ব প্রবল পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, তুলনামূলক বৃদ্ধি পায়। মেটার তুলনায় তোমার অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, তাই জন্য ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে এই যে ইলেকট্রোফাইলটা আসছে সে কোথায় গিয়ে অ্যাটাক করবে, যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি দেখতে পাবে। তাই জন্য অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার জন্য এরা কিন্তু অর্থ এবং প্যারা পজিশনে গিয়ে অ্যাটাক করে। তো তাই জন্য বলা হয় এই যে হ্যালো অ্যারিন গুলো এরা কিন্তু অর্থ প্যারা নির্দেশক হিসেবে কাজ করে। এটা বুঝে গেছি? তাহলে স্যার হ্যালো অ্যারিন গুলো কেন অর্থ প্যারা নির্দেশক হয় সেটা আমরা বুঝতে পারলাম। এবার স্যার এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু নোট বলে তোমরা লিখে রাখতে পারো, একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? নোট বলে লিখে রাখতে পারো যে এবার এই যে স্যার এখানে যে হ্যালোজেনটা আছে সেই হ্যালোজেনটা যে অবস্থান করছে, এবার এরা কি করে না ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে, তাই তো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে।
তো তাহলে এরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে কেন? করছে কেন? কারণ অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করতে পারে। এবার এই যে এক্সটা যে এখানে অবস্থান করছে, সেই এক্সটার কি কি এফেক্ট আছে স্যার একটু বলো তো ভালো করে। এবার যেহেতু ওদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়, তাই জন্য তাদের মাইনাস আই এফেক্ট আছে, এবং রেজোনেন্সের মাধ্যমে যেহেতু ইলেকট্রন ওরা ঠেলে দিচ্ছে বেঞ্জিন বলয়ের মধ্যে, তার মানে কি তাদের প্লাস আর এফেক্ট আছে। ঠিক আছে, তো নরমালি কোন গ্রুপ, এই জায়গাটা ভালো করে নোট করো, নরমালি কোন গ্রুপ এর মধ্যে যদি আই এফেক্ট এবং আর এফেক্ট দুটোই থাকে, তো তাহলে সব সময় আর এফেক্টটাকে আমরা দেখব। ঠিক আছে, আর এফেক্টটাকে বেশি প্রাধান্য পায় বা আর এফেক্টটাকে আমরা দেখব। কিন্তু এক্সেপশনালি এই হ্যালো অ্যারিন গুলোর ক্ষেত্রে দেখা যায় কি, ওদের ক্ষেত্রে আর এফেক্টের থেকে মাইনাস আই এফেক্টটাই বেশি কার্যকরী হয়। তাহলে কি বললাম স্যার, তাহলে তোমরা এখানে নোট করে লিখে রাখতে পারো যে নরমালি সাধারণত আই এফেক্ট, কি বললাম স্যার, আই এন্ড আর এফেক্ট এর মধ্যে আর এফেক্ট, ঠিক আছে, আর এফেক্ট বেশি প্রাধান্য পায়। ঠিক আছে, ঠিক আছে, আর এফেক্টটা বেশি প্রাধান্য পায় কোন গ্রুপের মধ্যে। আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে যখন পড়বো, যদি কারোর মধ্যে আই এফেক্ট এবং আর এফেক্ট দুটোই যদি দেখা যায়, তাহলে আর এফেক্টটাকে আমরা বেশি প্রাধান্য দেবো। কিন্তু তোমার হচ্ছে গিয়ে হ্যালো অ্যারিন গুলোর ক্ষেত্রে মনে রাখবো সবসময় তোমার মাইনাস আই এফেক্টটা বেশি প্রাধান্য পাবে প্লাস আর এফেক্টের থেকে। মানে কি, ওরা বেঞ্জিন বলয় থেকে বেশি করে ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, তার খেলার থেকে ওরা বেশি করে নিজের দিকে টেনে নেয়, এবং টেনে নেওয়ার জন্য তাহলে কি হচ্ছে, ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক কমিয়ে দেয়। ঠিক আছে, কমিয়ে দেওয়ার জন্য, তো তাই জন্য তোমাকে যদি বলা হয় স্যার বেঞ্জিন, ঠিক আছে, বেঞ্জিন এবং যদি বলা হয় ক্লোরোবেঞ্জিন, ঠিক আছে, বেঞ্জিন এবং ক্লোরোবেঞ্জিন বলা হলো এই দুজনের মধ্যে কে ভালো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করবে। এবার তুমি তো বুঝে গেছো, তোমার মধ্যে এবার তোমার বুদ্ধি আছে, তো তাই জন্য তুমি তখন বলবে যে হ্যাঁ ক্লোরোবেঞ্জিন, তার তো আর এফেক্ট আছে, আর এফেক্ট থাকার জন্য তো বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে, তাহলে ইলেকট্রোফাইলটা সহজে গিয়ে ক্লোরিনের মধ্যে গিয়ে অ্যাটাক করবে। তোমার মাথায় এই কনসেপ্ট তখন কাজ করতে পারে। কিন্তু স্যার আমরা মনে রাখবো যে যেহেতু ক্লোরিনের ক্ষেত্রে কি বললাম, মাইনাস আই এফেক্টটা আর এফেক্টের থেকে বেশি কাজ করবে, তো তাই জন্য এরা কিন্তু মানে হ্যালো অ্যারিন গুলো কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেঞ্জিনের থেকে কম হবে। কেন? কেননা বেঞ্জিনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি আছে, যেহেতু ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়েছে, টেনে নেওয়ার জন্য কিন্তু এরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতেও কিন্তু খুবই কম রিঅ্যাক্টিভ হবে দেন বেঞ্জিন। কারণ বেঞ্জিনের কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করার প্রবণতা ক্লোরিনের থেকে বেশি। একই রকম তোমাকে যদি বলা হয় যে এবার এই ফেনল আছে, এখানে ফেনল আছে, ঠিক আছে, ফেনলের ক্ষেত্রে আমরা পড়বো, তো ফেনলের ক্ষেত্রে ফেনলও কিন্তু আর এফেক্ট আছে, মানে ফেনলে অক্সিজেন তো তড়িৎদ্বন্দ্ব বেশি, তাই জন্য এই যে ওইচ গ্রুপ আছে এর মধ্যে মাইনাস আর এফেক্ট আছে এবং এর মধ্যে প্লাস আর এফেক্ট আছে। কিন্তু ফেনলের ক্ষেত্রে কিন্তু স্যার যেহেতু এর মধ্যে দুটো এফেক্টই আছে, তাই জন্য এর মধ্যে কিন্তু আর এফেক্টটা বেশি কাজ করবে মাইনাস আর এফেক্টের থেকে। তাই জন্য তোমাকে যদি বলা হয় ফেনল এবং ক্লোরোবেঞ্জিনের মধ্যে কে বেশি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করবে, তাহলে অবশ্যই বলবো আমরা ফেনলটা ভালো অংশগ্রহণ করবে। একরকম ভাবে তোমাকে যদি বলা হয় অ্যানিলিন, ঠিক আছে, অ্যানিলিনের মধ্যে কি NH2 মাথার মধ্যে লোন পেয়ার আছে, এবার এই নাইট্রোজেনের কি তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই জন্য এরও কিন্তু মাইনাস সাইড ইফেক্ট আছে এবং প্লাস সাইড ইফেক্ট আছে। তো তাহলে যদি বলা হয় অ্যানিলিন এবং ক্লোরোবেঞ্জিনের মধ্যে কে ভালো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করবে, অবশ্যই কিন্তু অ্যানিলিনটা করবে, কেননা এর ক্ষেত্রে কিন্তু প্লাস এর আর এফেক্টটা মাইনাস এফেক্ট থেকে বেশি কাজ করে। তো তাই জন্য কিন্তু তোমাকে বুঝতে হবে যে হ্যালোরিন গুলোর কি হচ্ছে কি, এটা এক্সেপশনালি সবার ক্ষেত্রে নরমালি আর এফেক্টটা ভালো কাজ করে, কিন্তু যেখানে তোমার এই হ্যালোরিনের ক্ষেত্রে মাইনাস এফেক্টটা বেশি কাজ করবে। ব্যাপারটা পুরো বুঝে গেছি, এরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তুলনামূলক বেঞ্জিনের থেকেও কম করে, বুঝে গেছি। আচ্ছা স্যার, তাহলে এবার এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো যে আমরা পড়বো, সেই কোন কোন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো পড়বো আমরা এখানে নরমালি 4টা প্রতিস্থাপন বিক্রিয়া নেব। আমরা এদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর মধ্যে আমরা 4টা বিক্রিয়া নেব। তো আমরা যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো পড়বো তার মধ্যে আমরা প্রথমে নিয়ে নেব হচ্ছে কি হ্যালোজেনেশন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে আমি বললাম হ্যালো অ্যারিনের হ্যালোজেনেশন বিক্রিয়া, ঠিক আছে, হ্যালোজেনেশন বিক্রিয়া, ঠিক আছে। হ্যালোজেনেশন বিক্রিয়ার মধ্যে কি হবে স্যার, তাহলে অবশ্যই কি হবে, এখান থেকে আমরা একটা ধরে নাও অ্যাজ ফর এক্সাম্পল ক্লোরোবেঞ্জিনের উদাহরণ নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ক্লোরোবেঞ্জিন নিয়ে নিচ্ছি। তো তাহলে স্যার এর মধ্যে আমরা হ্যালোজেনেশন করব, কোথায় করব, অবশ্যই কিন্তু বেঞ্জিন বলয়ের মধ্যে। এবার বেঞ্জিন বলয়ের মধ্যে যদি ক্লোরিন দিয়ে দিই, তো ক্লোরিনের সঙ্গে কি দিতে হবে স্যার, অবশ্যই একটা লুইস অ্যাসিড দিতে হবে, যেটা আমরা ওই যে হ্যালোরিন প্রস্তুতির ওখানে পড়েছিলাম। তো তাহলে এখানে কি করবো স্যার, Cl2 তার সঙ্গে
অ্যানহাইড্রাস মানে অনাদ্র FeCl3 যদি দিয়ে দিই তো তাহলে কি হবে স্যার, এর অর্থ পজিশনে ঢুকবে, তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে স্যার ক্লোরিন, এবং এর পজিশনে একটা ক্লোরিন ঢুকে যাবে। শুধু কি একটা প্রোডাক্ট হবে না স্যার, এদের ক্ষেত্রে কিন্তু দুটো করে প্রোডাক্টই হবে, কেননা এরা অর্থ পজিশনেও যেমন হ্যালোজেন ঢোকাতে পারে, প্যারা পজিশনে কিন্তু হ্যালোজেন ঢোকাতে পারে। তাই জন্য পরীক্ষায় আসলে আমাদের কিন্তু দুটো প্রোডাক্টই লিখতে হবে, তাই জন্য প্যারা পজিশনে ক্লোরিনটাকে কিন্তু ঢোকাতে হবে। ঠিক আছে, তাহলে এবার যদি বলা হয় মেজর প্রোডাক্টটা উল্লেখ করো, তাহলে স্যার এবার তোমার নরমালি বলো তো দেখি যে তাহলে অর্থ প্রোডাক্টটা মেজর হবে না প্যারা প্রোডাক্টটা মেজর হবে। তাহলে স্যার অফকোর্স প্যারা প্রোডাক্টটা মেজর হবে। কেন স্যার প্যারা প্রোডাক্টটা কেন মেজর হয়, এখান থেকে তোমরা নোট বলে লিখে রাখো। ঠিক আছে, নোট বলে লিখে রাখো, প্যারা প্রোডাক্ট প্রোডাক্ট মেজর হয়। ঠিক আছে, মেজর হয় কারণ অর্থ অবস্থানে স্টেরিক হিন্ড্রেন্স। কি বললাম স্যার, যে প্যারা প্রোডাক্টটা কেন মেজর হচ্ছে, কেন দেখো এই যে ক্লোরিন ও তো এখানে আগে থেকে বসে আছে, এবার ক্লোরিনটা এখানে বসে থাকার জন্য এই যে উৎপন্ন ক্লোরিনটা এবার নিজেদের মধ্যে স্যার বিকর্ষণ হতে থাকবে। তাহলে অর্থ পজিশনের স্টেরিক হিন্ড্রেন্সটা মানে ক্রাউডনেসটা অনেক বেশি থাকার জন্য কি বললাম স্যার, স্টেরিক হিন্ড্রেন্সের বেশির জন্য কি হবে, তো কখনোই কিন্তু অর্থ পজিশন সহজে ঢুকতে যাবে না। তাই জন্য প্যারাটা সবসময় মেজর হবে। ঠিক আছে, প্যারাটা মেজর হবে আর অর্থটা কি হবে, মাইনর হবে। তার কারণটা বুঝে গেছি, স্টেরিক হিন্ড্রেন্স। আচ্ছা, তাহলে যতগুলো আমরা এখন প্রোডাক্ট তৈরি করবো তার সবার ক্ষেত্রে কিন্তু প্যারা প্রোডাক্টটাই মেজর হবে, তার কারণটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। তো তাহলে স্যার এক্ষেত্রে যে আমাকে কি বললাম, Cl2 আর অ্যানহাইড্রাস যদি FeCl3 দিয়ে দিই তাহলে অর্থ এবং প্যারা প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে স্যার মেকানিজমটা দেখানো দরকার না, কারণ মেকানিজম ওই আগের মেকানিজমটাই হবে। তো তাহলে এক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে কে ঢুকছে স্যার, এক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে ঢুকছে কি Cl+টা হচ্ছে কি ইলেকট্রোফাইল হিসেবে ঢুকছে। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কি তোমার পরীক্ষায় আসতে পারে যে এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইল হিসেবে কে অংশগ্রহণ করে, তাহলে ইলেকট্রোফাইলটা হচ্ছে Cl+। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝে গেছি। তাহলে একই রকম ভাবে স্যার এটা হ্যালোজেনেশন বিক্রিয়া করলাম, এরপর আমরা পড়বো হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। ঠিক আছে, নাইট্রেশন বিক্রিয়া কি, ঠিক আছে, নাইট্রেশন বিক্রিয়া স্যার কি করবো, তাহলে অবশ্যই ক্লোরোবেনজিন নেব। ঠিক আছে, ক্লোরোবেনজিন নিলাম, নিয়ে এর মধ্যে যদি আমাদের নাইট্রেশন করতে হয় তো তাহলে এখানে আমরা মিক্স অ্যাসিড নেব। ঠিক আছে, মিক্স অ্যাসিড মানে কি, গাঢ় কি বললাম, গাঢ় HNO3 এবং এর মধ্যে যদি গাঢ় H2SO4 যদি দেওয়া হয় তো তাহলে এখান থেকে কি হবে স্যার, ওই অর্থ। ঠিক আছে, এবং স্যার এখানে বলে দিচ্ছি এই যে তোমার নাইট্রিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিডের মিশ্রণটাকে কি বললাম, H2SO4 এবং HNO3 এর মিশ্রণটাকে বলা হয় মিক্স অ্যাসিড, এটাকে শর্টকাটে কিন্তু মা বলা হয়। ঠিক আছে, মানে এম ফর মিক্স, এ ফর অ্যাসিড, মিক্স অ্যাসিড। অনেক সময় তোমাকে এম এ লেখা থাকতে পারে, তাহলে এম এ মানে মিক্স অ্যাসিড, বা হচ্ছে গিয়ে এখান থেকে মিক্স অ্যাসিড দিয়ে দিলে কি করবে স্যার, নাইট্রেশন বিক্রিয়া করবে। ঠিক আছে, এখান থেকে নাইট্রেশন বিক্রিয়া হবে। তাহলে এখানে কি হবে স্যার, ক্লোরিনের সাপেক্ষে একবার অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকবে আর একবার প্যারা পজিশনে তোমার নাইট্রো গ্রুপটা ঢুকবে, তাই তো, প্যারা পজিশনে একবার নাইট্রো গ্রুপটা ঢুকবে। তাহলে মেজর কোনটা হবে, মেজর অফকোর্স প্যারাটা মুখ্য হবে, তাই তো, আর এটা হবে হচ্ছে কি তোমার গৌণ হবে। তার কারণটা আমরা বুঝে গেছি কেন এটা মুখ্য প্রোডাক্ট হচ্ছে, মেজর প্রোডাক্ট কেন হচ্ছে এটা। ঠিক, আচ্ছা স্যার, তাহলে নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে এর মেকানিজমটা তোমরা যদি দেখতে হয় তাহলে তোমাদের ক্লাস 11 এর হচ্ছে গিয়ে বেনজিনের যে বিক্রিয়াগুলো আছে সেই বেনজিনের বিক্রিয়াগুলো তোমরা দেখে নিতে পারো, বা ছবিতে আমি দিচ্ছি সেই মেকানিজম গুলো ফলো করতে পারো। দেখো এই ক্ষেত্রে তোমার ইলেকট্রোফাইল হিসেবে যেটা কাজ করে, সেই ইলেকট্রোফাইল হিসেবে এখান থেকে কি হচ্ছে গিয়ে NO2+, এটা হচ্ছে গিয়ে ইলেকট্রোফাইল হিসেবে এই বিক্রিয়াটার মধ্যে কিন্তু ঢোকে। NO2+ হচ্ছে গিয়ে এই বিক্রিয়া ইলেকট্রোফাইল, কেননা প্রথমে এই যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিড পরস্পরের মধ্যে বিক্রিয়া করে নিয়ে এই নাইট্রোনিয়াম আয়নটা গিয়ে এখানে অ্যাটাক করে। ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছি আমরা। তো তাহলে তোমার মেকানিজমটা দেখো, ছবিতে দেখো মেকানিজমটা দেওয়া আছে, মেকানিজম সেম ওই প্রসেসেই তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে স্যার আমরা দেখে নেবো নাইট্রেশন বিক্রিয়া হয়ে গেল আমাদের। নেক্সট আমরা করবো সালফোনেশন। স্যার সালফোনেশন বিক্রিয়া কি করবো স্যার, সালফোনেশন বিক্রিয়া ক্লোরিন আছে, ক্লোরোবেনজিন, এর মধ্যে কি করবো স্যার, গাঢ় H2SO4। ঠিক আছে, গাঢ় সালফিক অ্যাসিড, সালফোনেশন বিক্রিয়ার ক্ষেত্রে সালফিক অ্যাসিড দিতে হবে এবং দিয়ে যদি হিট করা হয় তাহলে এখান থেকে কি হবে স্যার, ওই একই রকম ভাবে সেম গল্প, একদম সহজ, এর কিন্তু কঠিন না। এবং এই সালফোনেশন বিক্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট, এর একবার পরীক্ষা এসেছিল তোমাদের। ঠিক আছে, তো কিছুই না, কিন্তু এখানে একবার এই অর্থ পজিশনে একবার সালফো গ্রুপটা ঢুকবে, সালফোনেট গ্রুপটা ঢুকবে, সালফোনিক অ্যাসিডের গ্রুপটা ঢুকবে, আর প্যারা পজিশনে একবার SO3H গ্রুপ
ঢুকবে, তাই তো? তাহলে স্যার এদের নামটা কি হবে? তাহলে নাম এটা কি বলবো? এবার এটা তো মেইন ফাংশনাল গ্রুপ, তাহলে কি বলবো? অর্থো পজিশনে ক্লোরিন আছে, এই নামগুলো তো আমরা আগে প্রথমেই শিখিয়েছি। বলো নামটা কি? অর্থো ক্লোরো বেনজিন বেনজিন সালফোনিক অ্যাসিড, তাই তো? অর্থো ক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড বা 2 ক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড। এখন এটা প্যারা ক্লোরো সালফোনিক বেনজিন সালফোনিক অ্যাসিড বা হচ্ছে তোমার কি 4 ক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে কোনটা মেজর হবে? অবশ্যই এটা মেজর হবে, তাই তো? এটা মেজর, এটা হচ্ছে কি তোমার মাইনর। বুঝে গেছি কেন? আচ্ছা, এখন বলে স্যার সালফোনেশন ব্যাপারটা, তাহলে এক্ষেত্রে তোমার ইলেকট্রোফাইল হিসেবে কারা কাজ করে? এক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে তোমার SO3 গ্রুপটা ঢোকে, ঠিক আছে? SO3 বা তুমি এটাকে এইভাবে মনে রাখতে পারো SO3H+ এই গ্রুপটা ঢোকে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। মেকানিজমটা দেখলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখন তোমার সালফোনেশনের ব্যাপারটা গেল। তোমার হচ্ছে গিয়ে মেকানিজমগুলো আমরা দেখাচ্ছি না, কারণ মেকানিজমটা আমাদের আপাতত এখানে দরকার নেই। তোমরা ক্লাস 11 এ সেটা করেছো, যদি ভুলে গিয়ে থাকো তাহলে ছবিতে দেখো তোমরা, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। সালফোনেশন গেল আর কি। এখান থেকে আমাদের পরবর্তী যে বিক্রিয়াটা পড়বো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া, যেটা আমরা ক্লাস 11 এ পড়েছিলাম, আবার এখানেও পড়বো, কারণ এটা ইম্পর্টেন্ট। তাই জন্য ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া আমরা পুরো ডিটেইলস আমরা এখান থেকে পড়বো। ক্যাপ বিক্রিয়া, তাই তো? FRIEDEL ফ্রিডল ক্র্যাফট CRAFT ফ্রিডলস ক্যাপ রিঅ্যাকশন, তাই তো? ফ্রিডলস ক্যাপ রিঅ্যাকশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা ক্লাস 11 এ পড়েছি ভালো করে, এখানেও আবার পড়বো ভালো করে আমাদের। যদি তোমরা ভুলে যাও তাহলে এটা ক্লাস 11 এর বই থেকে কিন্তু অবশ্যই বেনজিনের যে বিক্রিয়াগুলো আছে সেখান থেকে কিন্তু অবশ্যই পড়ে নেবে। ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া দেখো, এবং ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া আমাদের দুই ধরনের হতে পারে, একটাকে বলে অ্যালকাইলেশন বলে, একটাকে ফ্রিডলস ক্যাপ অ্যাসাইলেশন বলে, তাই তো? একটাকে আমরা কি করবো, এক জায়গায় তোমার প্লাস আর মানে এই আর গ্রুপটাকে ঢোকাবো, যেটা ফ্রিডলস ক্যাপ অ্যালকাইলেশন বলে, আর একটা বলে কি অ্যাসাইলেশন বলা হয়, যেখানে হচ্ছে গিয়ে কি করা হয় না RCO+ এই গ্রুপটাকে ঢোকানো হয়, সেটাকে ফ্রিডলস ক্যাপ অ্যাসাইলেশন, তাই তো? ফ্রিডলস ক্যাপ অ্যাসাইলেশন বলে। ফ্রিডলস ক্যাপ বিক্রিয়ার মধ্যে আমরা একটা উদাহরণ নেব কিভাবে করানো হয়, দেখো। তো ফ্রিডলস ক্যাপ বিক্রিয়ার ক্ষেত্রে যদি নাও আমরা একটা যদি নাও এই বেনজিন বলয় নিলাম, বেনজিন বলয় নিয়ে তার মধ্যে যদি আমরা একটা হ্যালো অ্যালকেন ধরে নাও, তোমার একটা R বন্ড X নেওয়া হলো, এবং এখানে একটা লুইস অ্যাসিড ব্যবহার করতে হবে। সেই লুইস অ্যাসিডটা কি স্যার? লুইস অ্যাসিড নিতে হবে, লুইস অ্যাসিড, সেটা হচ্ছে গিয়ে অনাদ্র, এই ক্ষেত্রে সাধারণত অনাদ্র AlCl3, তাই তো? AlCl3 টাই বেশি ব্যবহার করা হয় পরীক্ষা হলে। তোমার যদি কোথাও RX এবং সঙ্গে অনাদ্র AlCl3 দেখো, তো তাহলে তোমার কিন্তু ফ্রিডলস ক্যাপ বিক্রিয়ার কথা মনে পড়বে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে? আলটিমেটলি প্রোডাক্ট কি তৈরি হবে? প্রোডাক্ট তো তৈরি হবে এখান থেকে এই এর কাছ থেকে একটা H, ঠিক আছে? আর এই X টা মিলে বাইরে বের হয়ে চলে আসবে। তাহলে যদি বাইরে বের হয়ে চলে আসে তাহলে পড়ে থাকবে এখানে R গ্রুপটা ঢুকে যাবে, আর এখানে সাইড প্রোডাক্ট হিসেবে X টা বাইরে বের হয়ে আসবে, তাই তো? এটা হচ্ছে আমাদের ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া। ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যে এই যে RX টা যে ব্যবহার করা হচ্ছে, এই Rটা কিন্তু কখনো বেনজিন হবে না। মানে কি, হ্যালো অ্যারিন গুলো তারা কিন্তু কখনো ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া অংশগ্রহণ করে না। মানে হ্যালো অ্যালকেনের পরিবর্তে আমরা যদি হ্যালো অ্যারিন নিই, তোমার ধরো তোমার সাপোজ তোমার এরকম ইচ্ছা হচ্ছে যে আমি বেনজিন নিয়ে নিলাম, বেনজিন বলয় থেকে আমি বাইপিনাইল তৈরি করবো স্যার। তোমার এরকম মনে হতে পারে যে বেনজিন থেকে আমি বাইপিনাইল তৈরি করব, তাহলে বাইপিনাইল তৈরি করার জন্য তুমি বলতেই পারো যে আমি এখান থেকে হচ্ছে কি একটা এখান থেকে হ্যালো অ্যারিন নিয়ে নেব আর অনাদ্র AlCl3 দিয়ে দেবো, তাহলে বিক্রিয়াটা হবে না স্যার। এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা এই বাইপিনাইল তৈরি করতে পারবো না। মানে কেন? কেননা হ্যালো অ্যালকেনের পরিবর্তে আমরা কিন্তু কখনোই হ্যালো অ্যারিন ইউজ করা যায় না, কেননা এক্ষেত্রে সেটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে হয়। তো সেই প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, কিন্তু ফিনাইল কার্বোক্যাটায়ন যেহেতু আনস্টেবল, তাই জন্য কখনোই কিন্তু হ্যালো অ্যারিন গুলো তারা কিন্তু এই ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাই জন্য ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া কখনো হ্যালো অ্যালকেনের পরিবর্তে হ্যালো অ্যারিন কিন্তু গ্রহণ করা যাবে না, ঠিক আছে? তো তাহলে স্যার এই যে তোমার ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া গেল, তো সেই ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া তোমার অনাদ্র লুইস অ্যাসিড মানে অনাদ্র AlCl3 যে ব্যবহার করছি, সেই অনাদ্র AlCl3 পরিবর্তেও কিন্তু আমরা অন্যান্য লুইস অ্যাসিড গুলো, যেমন ধরে নাও তোমার অ্যানহাইড্রাস FeCl3 নিতে পারি, বা ZnCl2 নিতে পারি, বা তুমি হচ্ছে যে BF3 কে নেওয়া যেতে পারে। তো এগুলো কিন্তু তোমার হচ্ছে যে লুইস অ্যাসিড কেউ কিন্তু যদি RX এবং সঙ্গে যদি তোমার FeCl3 নিয়ে নিই, তাহলে কিন্তু তোমার ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরে গেছি যে ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া কিভাবে হতে পারে। তো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ফ্রিডলস ক্যাপ বিক্রিয়া দুটো হতে পারে, একটা হচ্ছে ফ্রিডলস ক্যাপ অ্যালকাইলেশন এবং একটা ফ্রিডলস ক্যাপ অ্যাসাইলেশন। তাহলে চট করে স্যার ফ্রিডলস ক্যাপ অ্যালকাইলেশনে তোমার মেকানিজমটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে? ফ্রিডলস ক্যাপ অ্যালকাইলেশনের মেকানিজমটা একটু দেখে নেব, ঠিক আছে? মেকানিজমটা একটু দেখে নিই। এক্ষেত্রে কি হয় স্যার? এক্ষেত্রে তোমার কি করা হয়? এক্ষেত্রে প্রথমে যে হ্যালো অ্যালকেনটা নেওয়া হলো, তো সে কি করবে? প্রথমে এই যে অ্যানহাইড্রাস AlCl3 টা ব্যবহার করা হয়েছে, সেই অ্যানহাইড্রাস AlCl3 এর সঙ্গে একটা
কি করবে তোমার হচ্ছে গিয়ে যেহেতু এ ইলেকট্রন লোন পেয়ার বহন করতে পারে লুইস অ্যাসিড, তাহলে এখানে একটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে। প্রথমে বন্ড তৈরি করে এই এক্স বন্ড এল হচ্ছে গিয়ে Cl3 এই বন্ডটা প্রথমে উইক করে দেবে। তো তাহলে কি হবে, এটা তোমার প্লাস এবং এটা মাইনাস, এবং এতে কোনো প্লাস নিয়ে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে বন্ধনটা ভেঙে গিয়ে এখানে প্রথমে একটা আর প্লাস তৈরি করবে এবং Al Cl ঠিক আছে AlCl3 আর এবং এখান থেকে x টা তোমার সঙ্গে জুড়ে যাবে, তো এটা মাইনাস হবে। ঠিক আছে, তো তাহলে দেখো যেহেতু তাহলে কি স্যার এখানে এই আর এর জায়গায় কিন্তু আমরা ফিনাইল গ্রুপ নিতে পারবো না, কারণ ফিনাইল গ্রুপটা নিলে এখান থেকে PH+ তৈরি হবে এবং এই PH+ এটা তো ভেরি ভেরি আনস্টেবল, একটু আগে বললাম ফিনাইল কার্বোকার্বন ভেরি ভেরি আনস্টেবল, তাই জন্য কিন্তু হ্যালো অ্যালকেনের পরিবর্তে কিন্তু হ্যালো অ্যারিন গুলো ইউজ করা যাবে না। ব্যাপারটা বুঝতে পেরে গেছি। তো তারপরে স্যার নেক্সট কি হবে, তারপরে এখান থেকে যখন আমরা বেনজিন বলয়টাকে নিলাম, সেই বেনজিন বলয় যখন এই আর প্লাস কে দেখতে পাবে, কার্বোকার্বনটা দেখতে পাবে, সঙ্গে সঙ্গে বন্ডটা খুলে এখানে আসবে, এই গিয়ে কিন্তু এই আরটাকে অ্যাটাক করবে, তাই তো? এখানে অ্যাটাক করবে এবং করলে কি হবে স্যার, এখান থেকে গিয়ে এই আর গ্রুপটা এখানে ঢুকে যাবে। ঠিক আছে, আর এখান থেকে এইচ একটা থাকবেই, এবং এখান থেকে কি হয়েছিল, এটা প্লাস ছিল, এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, তাই না? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। তোমার নেক্সট স্টেপে কি হবে, এই আরটা ভেঙে এখানে চলে আসবে, তারপরে কিন্তু এখান থেকে আমরা ওই হ্যালো হচ্ছে কি আমাদের কি হবে, এই আর গ্রুপটা এখানে ঢুকে যাবে। তাহলে এটা হলো একটা, এই যে প্রসেসটা তৈরি হচ্ছে সেটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে হলো, এবং হ্যালোরিনটা কেন ইউজ করতে পারবে না সেটা আমরা বুঝতে পারলাম। তো তাহলে স্যার ফিলিস্কেপ বিক্রিয়ার সাহায্যে তোমাকে মানে কেন এটার মধ্যে আমরা জোর দিচ্ছি, যে দেখো এখান থেকে আমাকে তোমার যদি টলুইন তৈরি করতে বলে, বেনজিন থেকে টলুইন আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, বা তোমাকে হচ্ছে যদি অ্যাসাইলেশনের যদি বিক্রিয়াটা বলা হয়, তাহলে ধরো তোমাকে সাপোজ বলা হলো যে বেনজিন থেকে, কি বললাম, বেনজিন থেকে তোমাকে বলা হলো যে অ্যাসিটোফেনন তৈরি করো। এটার নাম কি স্যার, অ্যাসিটোফেনন, তাই তো? তোমাকে বলো বেনজিন থেকে অ্যাসিটোফেনন তৈরি করো। তো তাহলে স্যার এখান থেকে কি দিয়ে দেবো, তো তাহলে যখনই দেখবে যে আর সিও গ্রুপটা এখানে ঢুকেছে, এক্সট্রা এখানে আসছে, তো তার মানে তোমার ফিলিস্কেপ অ্যাসাইলেশনের বিক্রিয়ার কথা মনে পড়বে। এক্ষেত্রে আমরা কি করবো স্যার, যদি CH3 COCl তার সঙ্গে যদি অ্যানহাইড্রাস AlCl3 কে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমার এই বিক্রিয়াটা হয়ে যাবে অ্যাসিটোফেনন, তাই তো? অ্যাসিটোফেনন তৈরি হয়ে যাবে বেনজিন থেকে। তাহলে আমি তৈরি করে নিতে পারবো, টলুইন তৈরি করতে পারবো। টলুইন কি করবো, জাস্ট এখান থেকে CH3Cl নিলে টলুইন তৈরি হয়ে যাবে। আচ্ছা স্যার, এবার আরেকটা জিনিস এখান থেকে বলি একটু, যে যদি বেনজিন নেওয়া হলো, ঠিক আছে, এবার এর মধ্যে যদি আমরা CH3 CH2 Cl নেওয়া হয়, তো তাহলে স্যার, এবং এর মধ্যে হচ্ছে কি অ্যানহাইড্রাস, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া, অ্যানহাইড্রাস AlCl3 নেওয়া হয়, তো তাহলে কি তৈরি হবে স্যার? তো তাহলে তোমার অপশনের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া থাকবে, তার মধ্যে এই অপশনটা দেওয়া থাকবে CH2 CH3 দেওয়া থাকবে, আর এখান থেকে স্যার আরেকটা অপশন দেওয়া থাকবে, সেটা হচ্ছে CH বন্ড CH3 এই প্রোডাক্টটা দেওয়া থাকবে। এবার স্যার কোন প্রোডাক্টটা মেজর হবে বলো দেখি? তাহলে অবশ্যই কিন্তু এটা কম পরিমাণে তৈরি হবে, এটাই কিন্তু মেজর তৈরি হবে। ঠিক আছে, এটা তৈরি হবে কিন্তু এটা মাইনর প্রোডাক্ট তৈরি হবে, এটা মাইনর হবে, আর এটাই কিন্তু তোমার মেজর হবে। ঠিক আছে, তার কারণটা কি স্যার, একটু আগে বললাম যে এই পদ্ধতিতে আমার একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, তো কার্বোক্যাটায়নের মধ্যে যদি এই কার্বোক্যাটায়নটা যদি তৈরি হয়, এটা তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, কিন্তু এখান থেকে হাইড্রাইড শিফট হবে। ঠিক আছে, প্রথমে ধরো তোমার তৈরি হবে CH3 বন্ড CH2 এই কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপরে কি হবে স্যার, এখান থেকে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করার জন্য কি করবে, হাইড্রাইডটা শিফট করে এখানে চলে আসবে, এবং তারপরে কিন্তু বেনজিনটা গিয়ে কিন্তু তারপরে কিন্তু এই 2 ডিগ্রিটাকে অ্যাটাক করবে। তাই জন্য মেজর প্রোডাক্ট কিন্তু যদি কোথাও রিঅ্যারেঞ্জমেন্ট করা, মানে কোনো শিফটিং করে গিয়ে যদি তোমার হচ্ছে অধিক স্টেবল যদি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেই প্রোডাক্টটাই মেজর হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরে গেছো? তাহলে তোমরা এটা তাহলে অবশ্যই বলতে পারবে, যদি এটা বুঝতে পারো, তো তাহলে এই প্রোডাক্টটা কি তৈরি হবে তোমরা অবশ্যই বলতে পারবে। বলো দেখি, এখান থেকে যদি আমরা এটা নিই যে CH3 CH বন্ড CH2Cl কে নেওয়া হলো, আর এখানে হচ্ছে কি অ্যানহাইড্রাস AlCl3 কে নেওয়া হলো, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে এটা তোমরা বলতে পারবে। দেখো, তাহলে অপশন অবশ্যই দেওয়া থাকবে, যে এটা দেওয়া থাকবে, যে দেওয়া থাকবে CH2 বন্ড CH3 দেওয়া থাকবে, আর একটা প্রোডাক্ট দেওয়া থাকবে হচ্ছে গিয়ে এখান থেকে C বন্ড CH3 এই প্রোডাক্টটা দেওয়া থাকবে। কোনটা মেজর হবে স্যার? এক্ষেত্রে দেখা গেছে কি কোনটা হবে মেজর? অবশ্যই এটা হবে, কেন হাইড্রাইড শিফটিং হবে, শিফটিং এর মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি হবে, এবং দেখা গেছে এটাই বেশি হয় এবং এই প্রোডাক্টটা তৈরি হয় না, এটা পুরোটাই এই প্রোডাক্টটা তৈরি হয়ে যায়, কারণ এটা হচ্ছে শিফটিং এর 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা মোর স্টেবল, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন দিয়ে কিন্তু এখানে অ্যাটাক হবে এবং এটাই মেজর হবে। ব্যাপারটা বুঝে গেছি, ফিলিস্কেপ অ্যালকাইলেশনের গল্পটা পুরো। চলো দেখি তোমরা এই দুটো করো তো দেখি স্যার এক্ষুনি। দেখো এখান থেকে আমরা দেখো এটা করো, বেনজিনের মধ্যে আমরা দেওয়া হলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে
বেনজিনের মাথায় COCl, ঠিক আছে, মাথায় COCl, এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড, ঠিক আছে, বেনজোইল ক্লোরাইড, বেনজোইল। এখান থেকে তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? একরকম ভাবে স্যার এর মধ্যে তোমার যদি এখানে এরকম দেওয়া আছে যে এটা খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা তোমার কোশ্চেন ব্যাংকে পাবে, যে এখান থেকে দেওয়া আছে এই এখান থেকে COCl এদিকে আছে, আর এখান থেকে ডাইরেক্ট Cl আছে, এবং এখান থেকে দেওয়া আছে অ্যানহাইড্রাস AlCl3 পাবে, ঠিক আছে। দিলে কোনটা থেকে কি প্রোডাক্ট তৈরি হবে? দেখো বলো দেখি কোনটা কি তৈরি হবে। আচ্ছা স্যার, একটু আগে বলেছি আমরা যে হ্যালো অ্যারিন গুলো তারা কিন্তু কখনোই ফিল্ডস্কেপ বিক্রিয়া করে না আর কি, মানে ফিল্ডস্কেপ মানে কি ওই হ্যালো অ্যালকেনের জায়গায় কিন্তু হ্যালো অ্যারিন ব্যবহার করতে পারবো না। এবার এখান থেকে দেখো এই ক্লোরিন কিন্তু কখনো গিয়ে কিন্তু এর সঙ্গে কিন্তু যুক্ত হতে পারবে না, তাহলে অবশ্যই কিন্তু এই অ্যাসিটাইলে ক্লোরিনটা গিয়ে কিন্তু যুক্ত হবে। তার মানে কি এক্ষেত্রে তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি সেটা ফিল্ডস্কেপ অ্যাসাইলেশন বিক্রিয়া হবে, মানে এর H এবং এর Cl মিলে বাইরে বের হয়ে যাবে, তাহলে এখান থেকে তৈরি হবে কি স্যার? তো এখান থেকে তৈরি হবে হচ্ছে গিয়ে বেনজিন, ঠিক আছে, তার মানে হবে CO এবং এখান থেকে বেনজিন, তাই তো স্যার। এই কম্পাউন্ডটার নাম কি? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজোফেনল, ঠিক আছে, এটার নাম হচ্ছে গিয়ে বেনজোফেনল। তাহলে স্যার একই রকম ভাবে এই কম্পাউন্ডটা কি তৈরি হবে স্যার? তাহলে কোন ক্লোরিন এবং কোন হাইড্রোজেনটা বের হবে? এই ক্লোরিন কিন্তু বের হবে না, এই ক্লোরিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, যে এই ক্লোরিনটা বের হবে, এটা অ্যাসাইলেশন হবে, ঠিক আছে, অ্যাসাইলেশন হয়ে গিয়ে প্রোডাক্ট কি তৈরি হবে? এই বেনজিন, ঠিক আছে, এবং এই ক্লোরিনের সঙ্গে যুক্ত হলে কি হবে? এখান থেকে CO তৈরি হবে, আর এই বেনজিন আর এর ক্লোরিনটা কিন্তু থেকে যাবে, এর প্যারা পজিশনের ক্লোরিনটা কিন্তু থেকে যাবে, এবং প্রোডাক্ট তৈরি হবে এটা, ঠিক আছে। ওটা আমরা বুঝতে পেরে গেছি। তো তাহলে দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়া, ফিল্ডস্কেপ বিক্রিয়া। তাহলে আমরা চট করে চলে আসি ফিল্ডস্কেপ বিক্রিয়া, মোটামুটি আমরা এগুলো ক্লাস 11 এর জিনিস প্রত্যেকটাই। এবার আমরা ক্লাস 12 এর হ্যালো অ্যারিনের বিক্রিয়াগুলো করে নেব, ঠিক আছে। এবার হ্যালো অ্যারিনের মধ্যে যদি আমরা করি, যেখান থেকে ধরুন বেনজিনের পরিবর্তে এবার আমরা নিলাম হচ্ছে ক্লোরোবেনজিন, তাহলে একই রকম ভাবে এর মধ্যে যদি আমরা CH3Cl এবং অ্যানহাইড্রাস AlCl3 যদি দিই, ঠিক আছে, AlCl3 যদি দিই, তো তাহলে কি তৈরি হবে স্যার? তাহলে ক্লোরোবেনজিনের মানে বেনজিনের জায়গায় আমরা ক্লোরোবেনজিন নিয়েছি, তো তাহলে কি হবে স্যার? এবার ক্লোরোবেনজিন কি অর্থ-প্যারা নির্দেশক, যেটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে কি করবে? অর্থ এবং প্যারা পজিশনে ঢোকাবে। তো তাহলে স্যার প্রোডাক্ট কি তৈরি হবে স্যার? অবশ্যই কি হবে? এখান থেকে ক্লোরিন, এখান থেকে একবার CH3 অর্থ পজিশনে ঢোকাবে, আর একবার কি করবে না প্যারা পজিশনে একবার ক্লোরিন ঢোকাবে, তাই তো, প্যারা পজিশনে CH3 তৈরি হবে। মেজর কোনটা হবে? অবশ্যই প্যারাটা মেজর হবে। তাহলে এটার নাম কি হবে স্যার? এটার নাম, এটাকে 1 2 এটার নাম আমরা এর আগে দিনে বলেছিলাম 1 ক্লোরো 2 মিথাইল বেনজিন, ঠিক আছে, বা এটার নাম কি হবে স্যার? 1 ক্লোরো 4 মিথাইল বেনজিন, তাই তো। নামগুলো আমরা জানি, প্রত্যেকটা তোমরা নামগুলো লিখে নাও। তাহলে স্যার আমরা হ্যালো অ্যারিনের বিক্রিয়াগুলো মোটামুটি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো একই রকম ভাবে আমরা হচ্ছে ফিল্ডস্কেপ বিক্রিয়া পুরোটা কভার করলাম। তাহলে হ্যালো অ্যারিন মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু প্রত্যেকটা আমাদের কভার হয়ে গেল।